আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? আমরা দ্বিতীয় অধ্যায়টা পড়তেছিলাম। আমি আপনাদেরকে বলছিলাম তিনটা ক্লাসে আমি বেসিকটা শেষ করব, থিওরিটা। আমাদের প্রথম পর্বের মধ্যে আমরা আমাদের এই কয়টা টপিক আছে এগুলো আমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় পড়ার জন্য। আমরা এখান থেকে প্রথম পর্বের মধ্যে আপনার তিনটা টপিক পড়ছিলাম: গতি, স্থিতি, বিভিন্ন প্রকার গতি আর রাশি। তিনটা টপিক আমরা পড়ছিলাম। আজকে আমরা স্মরণ দূরত্ব টপিক স্টার্ট দেবো ইনশাল্লাহ। দেখেন, স্মরণ দূরত্ব এই টপিকগুলো যদি আমরা বুঝতে চাই, প্রথমে আপনার স্মরণ কি জিনিস সেটা বুঝতে হবে, আর দূরত্ব কি জিনিস সেটা বুঝতে হবে। স্যার, প্রথমে আমরা দূরত্বের মধ্যে যাই। বলেন তো স্যার, দূরত্ব কি জিনিস? স্যার, দূরত্ব হলো, আমরা সবাই বুঝতে পারতেছি, আমরা এক জায়গায় দাঁড়াইলাম, এখান থেকে কিছু দূর হাইটা গেলাম বা গাড়ি দিয়ে গেলাম, যেইটা গেছি সেটাই হলো আমার দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? তো দূরত্বের সংজ্ঞাটা আমি কি দিব স্যার? দূরত্ব মানে হলো স্যার মোট অতিক্রান্ত পথ। দূরত্ব মানে আমি কি বললাম স্যার? মোট অতিক্রান্ত পথ। তো প্রথমে আমি বলতে পারি দূরত্ব মানে হলো, দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। কি বললাম স্যার? মোট অতিক্রান্ত পথ। দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। স্যার, একটা জিনিস চিন্তা করি, তাহলে দূরত্ব যদি আমি সংজ্ঞা লিখতে চাই, সংজ্ঞাটা আমি কি লিখবো স্যার? যে কোনো দিকে, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে স্যার? দূরত্ব বলে। স্যার দেখেন, আমরা দূরত্ব কি সেটা আমরা পড়তেছি। দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে বা কোনো একটা ব্যক্তি যতটুকু পথ সে অতিক্রম করবে, এই সবটা হলো তার দূরত্ব। যেমন ধরো, স্কুলে যাওয়ার জন্য তুমি এই 5 কিলোমিটার গেলা, পরে আবার 2 কিলোমিটার গেলা, পরে আবার 3 কিলোমিটার গেলা, সবগুলো একসাথে যোগ করে টোটাল যতটুকু গেলা, এটা হলো তোমার দূরত্ব। কথা কি বুঝতে পারছি? এখন দূরত্বের কি নাই স্যার? দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই। দূরত্বের কি দিক আছে? নাই স্যার, দূরত্বের দিক নাই। আমি আপনাদেরকে রাশি পড়ানোর সময় স্কেলার ভেক্টর যখন পড়াইছিলাম, তখন আমি বলছিলাম যে রাশিগুলোর দিক নাই সেই রাশিগুলোকে বলা হয় স্কেলার, আর যে রাশিগুলোর দিক আছে সেগুলোকে বলা হয় ভেক্টর। স্যার দেখেন, দূরত্বের কি নাই? দিক নাই। তাই আমি এখানে যদি লিখে দেই, দূরত্বের কি নেই স্যার? দিক নেই। দূরত্বের দিক নেই, তাই দূরত্ব স্কেলার রাশি। তাই দূরত্ব কেমন রাশি স্যার? স্কেলার রাশি। কথা কি বুঝতে পারছেন? দূরত্বের কি নাই? দিক নাই, তাই দূরত্ব হলো একটা স্কেলার রাশি। কথা বুঝতে পারছি স্যার? এখন দেখেন স্যার, তাহলে দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে বলেন স্যার? একে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা প্রকাশ করা হয়। এখন দূরত্বের একক হলো মিটার। দূরত্বের একক কি স্যার? দূরত্বের একক হলো মিটার। মানে এসআই পদ্ধতিতে দূরত্বের একক হলো মিটার। কথা কি বুঝতে পারছেন? এসআই পদ্ধতিতে দূরত্বের একক কি স্যার? মিটার। স্যার, এখন যদি আমি বলি এসআই পদ্ধতিতে, একটু লিখে নেন স্যার। এসআই পদ্ধতিতে দূরত্বের একক হলো মিটার। দূরত্বের আরো দুইটা একক আছে। যেমন ধরেন, কোন জায়গায় যদি কিলোমিটার থাকে, কিলোমিটারকে আপনি মিটারে নিতে গেলে 1000 দ্বারা গুণ দিতে হবে, মানে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আবার এখানে আমি যদি লিখতে পারবো 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। কথা কি বুঝতে পারছি? এইগুলো আমাকে কি রাখতে হবে স্যার? মনে রাখতে হবে। কথা বুঝতে পারছি? এখন দেখেন, দূরত্ব মানে আমি কি বললাম স্যার? প্রথমেই বলছি দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। দূরত্ব মানে কি? মোট অতিক্রান্ত পথ। কোনো একটা বস্তু যতটুকু পথ টোটাল সে অতিক্রম করবে, সেটা হলো তার দূরত্ব। কথা বুঝতে পারছি? এখন দেখেন, তাহলে তার সংজ্ঞাটা আমি বলবো, যে কোনো দিকে, দূরত্বের যেহেতু কোনো দিক নেই, যে কোনো দিকে কোনো বস্তু যাইতে পারে, দিক উল্লেখ করার দরকার নাই। যদি দিক উল্লেখ না থাকে, তখন সেটা হবে দূরত্ব। আপনি ডানে বায়ে পশ্চিম বা উত্তর দক্ষিণ যে কোনো দিকে যাইতে পারেন। কথা কি বুঝাইতে পারছি? যে কোনো দিকে বস্তুর অবস্থানের যে পরিবর্তন, সেটাকে বলা হয় দূরত্ব। কথা বুঝতে পারছি? এই যে আমি লিখে দিলাম, দূরত্বের কোনো দিক নাই। দূরত্বের কোনো কি নাই স্যার? দিক নাই, তাই দূরত্ব একটা স্কেলার রাশি। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিস্টেন্স। কথা কি বুঝতে পারছি স্যার? এখন দেখেন, এসআই পদ্ধতিতে দূরত্বের একক হলো মিটার। এসআই পদ্ধতিতে দূরত্বের একক কে? মিটার। এখন
আপনাকে যদি অঙ্ক করতে হয় আপনার ফিজিক্সে, দূরত্ব আপনার কিলোমিটারেও থাকতে পারে, এরপরে আপনার সেন্টিমিটারেও থাকতে পারে। কথা কি বুঝতে পারছেন? যদি কিলোমিটারে থাকে তাহলে কিলোমিটার থেকে আপনার সেটাকে মিটার বানাইতে হইব, যদি সেন্টিমিটার থাকে সেন্টিমিটার থেকে আপনাকে কোথায় নিতে হবে স্যার? মিটারে নিতে হবে। কথা কি বুঝতে পারছি? এখন আমি আপনাকে পড়াইছি 1 কিলোমিটার মানে হলো 1000 মিটার, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, আবার 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। মানে কোনো জায়গায় যদি আপনার কিলোমিটার থাকে, কোনো জায়গায় যদি আপনার কি থাকে স্যার? কিলোমিটার, বুঝেন? কোনো জায়গায় যদি আপনার কিলোমিটার থাকে, কিলোমিটারকে আপনি 1000 দিয়ে গুণ দিবেন, কিলোমিটারকে আপনি কি করবেন স্যার? 1000 দিয়ে গুণ দিবেন, সেটা কোথায় চলে যাবে স্যার? মিটারে চলে যাবে। কথা কি বুঝছেন? মানে কিলোমিটার থেকে মিটারে নিতে গেলে আপনার সেটাকে 1000 দিয়ে গুণ দিতে হবে। আর কোনো জায়গায় যদি আপনার সেন্টিমিটার থাকে, এটাকে আপনি 100 দ্বারা ভাগ দিবেন, তখন সেটা মিটারে চলে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই এতটুকু জিনিস আমি পড়াইছি। যেমন কোনো জায়গায় যদি আপনার থাকে যে কোথাও যদি আপনার 5 কিলোমিটার থাকে, সেটাকে যদি আপনি মিটারে নিতে চান, তখন 5-এর সাথে 1000 গুণ দিলে সেটা কোথায় চলে যাবে স্যার? মিটার। এই যে 5000 মিটার। কথা কি বুঝাইতে পারছি? আপনার অঙ্ক করতে গেলে, আপনার ফিজিক্সের অঙ্ক করতে গেলে আপনার কিলোমিটারে থাকলে সেটাকে নিশ্চিত মিটারে নিতে হবে। কথা কি বুঝছেন? এখন কিলোমিটারকে আপনি মিটারে কিভাবে নেবেন স্যার? 1000 দ্বারা গুণ দিলে কিলোমিটার মিটারে চলে যাবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? ওকে। এখন দেখেন, এখন কোন জায়গায় যদি আপনার সেন্টিমিটার থাকে, কি থাকে স্যার? সেন্টিমিটার। যেমন ধরেন এই জায়গায় আপনার দেওয়া আছে, যেমন ধরেন 50 সেন্টিমিটার। এখন আপনার ফিজিক্সে সাধারণত কোনো অধ্যায়ের অঙ্কই আপনি সেন্টিমিটারে রেখে করতে পারবেন না। এখন সেন্টিমিটার থেকে আপনি মিটারে কিভাবে নেবেন? সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য সম্পর্ক হলো ভাগ। কথা কি বুঝতে? মানে 100, মানে এইখানে আপনি 100 দ্বারা কি করে দিবেন? ভাগ করে দিবেন। ভাগ করে দিলেই সেটা আপনার মিটারে চলে যাবে। সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ দিবেন, আর কিলোমিটারকে মিটারে নিতে গেলে 100 দ্বারা গুণ দিবেন। কেন স্যার? কারণ এই জায়গায় গুণ কেন, এই জায়গায় ভাগ কেন? একটা জিনিস আমরা মনে রাখবো, কিলোমিটার আর মিটারের মধ্যে কিলোমিটার হলো বড় একক, আর মিটার হলো ছোট একক। বড় একক থেকে ছোট এককে আসতে সবসময় গুণ দিতে হয়। কথা কি বুঝাইতে পারছি? কিলোমিটার অবশ্যই বড় একক, মিটার কি একক? ছোট একক। এখন বড় একক থেকে ছোট এককে আসতে অবশ্যই কি করতে হয়? গুণ দিতে হয়। আর মিটার আর সেন্টিমিটারের মধ্যে মিটার হলো বড় একক, সেন্টিমিটার হলো ছোট একক। এখন আপনার ছোট একক থেকে বড় এককে আসতে অবশ্যই ভাগ দিতে হয়, তাই 100 দিয়ে ভাগ দিতে হয়। কথা কি বুঝাইতে পারছি? দূরত্ব জিনিসটা কি বুঝতে পারছি? দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ। কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হলো তার দূরত্ব, যতটুকু পথ সে হাঁটবে। কথা কি বুঝছেন? এখন যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, সেটাই হলো তার দূরত্ব। দূরত্বের কোনো দিক নেই, তাই দূরত্ব একটা স্কেলার রাশি। এটা ডি দ্বারা প্রকাশ করা হয়। এসআই পদ্ধতিতে দূরত্বের একক হলো মিটার। কথা কি বুঝছেন? এখন বলছি মিটারের পাশাপাশি আরো দুইটা একক আমাদের সামনে পাওয়া যায়, একটা সেন্টিমিটার, একটা হলো মিটার। এখন আপনি একটা হলো সেন্টিমিটার, একটা হলো কিলোমিটার। কথা কি বুঝছেন? আমি বলছি আপনার অঙ্ক করার জন্য দূরত্বের মান কিলোমিটারে থাকলে সেটাকে মিটারে নিতে হবে, আবার সেন্টিমিটারে থাকলেও মিটারে নিতে হবে। কারণ কিলোমিটারে থাকলে মিটারে কিভাবে নেবেন? 1000 দিয়ে গুণ দিয়া। আর সেন্টিমিটার থাকলে মিটারে কিভাবে নেবেন? 100 দ্বারা ভাগ করে। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন, আমরা তাইলে এখন আমরা দূরত্ব জিনিস কি আমরা পড়ে ফেলছি স্যার। কথা কি বুঝছেন? দূরত্ব কি আমরা পড়ে ফেলছি। এখন যদি আমি বলি স্যার দূরত্বের মাত্রা কি, বললেন দূরত্বের মাত্রা হলো এল। দূরত্বের মাত্রা কি স্যার? এল। এই যে দূরত্বের মাত্রা হলো আমার এল। কথা কি বুঝছেন? এখন আমার দূরত্ব শেষ হলো। এখন দেখেন আমার সরণ জিনিসটা আসলে কি। স্যার আমি বলছিলাম আপনাদেরকে সরণ এবং দূরত্ব একদম সিমিলার রাশি, এগুলোর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। পার্থক্য অল্প একটু জায়গায়। কি স্যার? একটার দিক আছে আর একটার দিক নাই। দূরত্বের দিক নাই, সরণের দিক আছে। কথা কি বুঝছেন? সরণ এবং দূরত্ব দুইটা মোটামুটি সিমিলার রাশি। পার্থক্য শুধু একটার দিক আছে আর একটার কি নাই? দিক নাই। এখন দেখেন স্যার, সরণের সংজ্ঞা আমি কি দেবো? যেহেতু এর সংজ্ঞা দিছিলাম, যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, সরণের সঙ্গে আপনাকে দিতে হবে নির্দিষ্ট দিকে। সরণের সঙ্গে আপনাকে কি দিতে হবে স্যার? নির্দিষ্ট দিকে। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। পরিবর্তনকে সরণ বলে। কথা কি বুঝাইতে পারছি স্যার? সরণের কি আছে স্যার? অবশ্যই দিক আছে। সরণের কি আছে? দিক আছে। সরণের দিক আছে বিদায় আমি বলতেছি নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে স্যার? সরণ বলে। আর এটার দিক ছিল না বিদায় আমি বলছিলাম যে কোনো দিকে। কথা কি বুঝছেন? সরণের কি আছে? দিক আছে। আমি বলবো সরণের নির্দিষ্ট দিক আছে। সরণের নির্দিষ্ট দিক রয়েছে। সরণের নির্দিষ্ট দিক রয়েছে। তাই সরণ কি রাশি স্যার? তাই সরণ ভেক্টর রাশি। তাই সরণ কি রাশি স্যার? ভেক্টর রাশি। দেখেন এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা?
আমি দূরত্ব বলছি, কোনো দিক নাই। সরণের কি বলছি স্যার? দিক আছে। তো দূরত্বের সংজ্ঞা দিয়েছিলাম যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। কথা কি বুঝতে পারছি? আর সরণের সংজ্ঞা কি দিছি? নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন। আমি যদি আপনাকে কাই করতে বলি, স্যার দূরত্ব মানেও হলো মিটার, কতটুকু গেলেন আপনি, কত কিলোমিটার আপনি গেলেন। সরণ মানেও হলো কত কত কিলোমিটার আপনি গেলেন। সরণ দূরত্বের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় জানেন? দূরত্বের দিক নাই, সরণের দিক আছে। আমি যদি আপনাকে বলি এখান থেকে আপনি 5 কিলোমিটার যাবেন, আপনি যে কোনো দিকে যাওয়ার রাইট রাখেন। আপনি ডানে যেতে পারেন, বামে যেতে পারেন, পশ্চিমে যেতে পারেন, উত্তরে যেতে পারেন, যে কোনো দিকে যেতে পারেন। কথা কি বুঝাইতে পারছি? তো যদি দিকটা উল্লেখ না থাকে তখন সেইটা হয়ে যাবে দূরত্ব, আর যদি দিকটা উল্লেখ থাকে তখন সেইটা হয়ে যাবে সরণ। আমি বললাম আপনি এখান থেকে 5 কিলোমিটার যান, আপনি এখান থেকে 5 কিলোমিটার যাবেন, তখন সেটা হবে আমার দূরত্ব। কারণ আপনি যে কোনো দিকে যাইতে পারেন, দিক বলা নাই। এখন আমি যদি আপনাকে বলি আপনি এখান থেকে 2 কিলোমিটার পশ্চিম দিকে যাবেন, তখন সেটা আর দূরত্ব থাকবে না, সেটা হয়ে যাবে সরণ। কথা কি বুঝাইতে পারছি? যেই দূরত্বের সাথে দিক উল্লেখ থাকে সেটা আর দূরত্ব থাকে না, সেটা হয়ে যায় সরণ। কথা কি বুঝতে পারছি? এই যে আমি বলছি স্যার সরণের কি স্যার দিক রয়েছে, তাই সরণ একটা ভেক্টর রাশি। স্যার দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করতো, আর সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। এস দ্বারা প্রকাশ করা হয়। কথা কি বুঝতে পারছি? দূরত্বের একক মিটার, আবার সরণের এককও সেম মিটার। কথা কি বুঝতে পারছি? এরপরে দূরত্বের মাত্রা হলো এল, সেম সরণের মাত্রা হলো এল। কথা কি বুঝতে পারছো? সরণ এবং দূরত্ব একই কোয়ালিটির রাশি, এই দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নেই। পার্থক্য শুধু আমি কোন জায়গায় বলছি স্যার, একটার দিক আছে আর একটার দিক নাই। দূরত্বের কি নাই? দিক নাই। যার দিক নাই সে একটা স্কেলার, সরণের দিক আছে তাই সরণ একটা ভেক্টর। এতটুকু জায়গায় কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন স্যার, একটু ভালো করে বুঝেন। এই সরণ দূরত্ব টপিকটা খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। এখন পর্যন্ত আমি আপনাকে শিখাইছি সরণ এবং দূরত্বের মাঝখানে পার্থক্য শুধু একটা, একটার কি দিক নাই আর একটার দিক আছে। ওকে স্যার, দেখেন এখন আরেকটু ভিতরে আমরা ঢুকি। স্যার সরণ এবং দূরত্বের প্রাথমিক ধারণা আমরা পাইছি স্যার, এখন আরেকটু ভিতরে ঢুকি। দেখেন এটা তাহলে আমি মুছে দিলাম স্যার। ওকে, আরেকটু ভিতরের দিকে আমরা ঢুকি। স্যার একটু একটা জিনিস আমি যদি এখন বলি, যে আপনাদের বেশ কিছু ম্যাথ আছে, আমি আবারও একটু বলতেছি যে আমি এই যে ক্লাসগুলো নিতেছি একদম জিরো লেভেল থেকে নিতেছি, একদম বেসিক থেকে নিতেছি, একদম শুরু থেকে প্রাথমিক অবস্থা থেকে ক্লাসগুলো নিতেছি। যে আপনারা যারা সবেমাত্র 9-এ উঠছেন বা 10-এ আছেন বা এই অধ্যায়টা পারেন না, তারা আমাদের এই ক্লাসগুলা করেন। গতির উপরে 3টা বা 4টা যে ক্লাস দিব, এই ক্লাসগুলা করেন, আলহামদুলিল্লাহ আপনার গতি অধ্যায় প্রবলেম সলভ হয়ে যাবে আমি আশা করি। দেখেন স্যার, এখন আমি যদি আপনাকে সরণকে নিয়ে আরেকটু ভিতরের দিকে যাই, স্যার একটা জিনিস একটু চিন্তা করেন। মনে করেন আপনি এই জায়গায় আছেন, কথা খুব ভালো করে বুঝেন। এই জায়গায় আপনি আছেন, আমি লিখলাম আপনি, এই জায়গায় আপনি আছেন। আপনি এখান থেকে আপনার মনে চাইলো যে আপনি এখান থেকে আহ, এটা হলো আপনার এ অবস্থান, ধরেন যে এটা হলো আপনার বি অবস্থান। কথা কি বুঝছেন? এখন আপনি এ অবস্থান থেকে বি অবস্থানে যাবেন, আপনার কখনো যদি চিন্তা হয় স্যার আমি এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব, তারপরে স্যার আমি এখান থেকে এখানে আসবো, স্যার আপনি আসতে পারবেন না? বলেন পারবেন না? অবশ্যই পারবেন। কারণ আপনার যদি মনে হয় স্যার আমি এখান থেকে এখানে যাব, তারপরে এখানে গিয়ে তারপরে এখানে যাব, এটাও আপনার দ্বারা সম্ভব? সম্ভব না স্যার? অবশ্যই সম্ভব। এখন আপনি যদি বলেন স্যার আমি তো একটু বেকা তারা টাইপের লোক, আমি একটু এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে যেতে চাই, আপনি তাও যেতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি চিন্তা করেন স্যার আমি একদম এই সোজা পথ দিয়ে চাইলে যেতে পারি, স্যার আমি স্যার এই সোজা পথ দিয়ে যাব, আপনি ওইটাও যেতে পারেন। কথা খুব ভালো করে বুঝেন। স্যার আপনি এই এ অবস্থানে দাঁড়ায় আছেন, আপনি এ অবস্থান থেকে বি অবস্থানে যাবেন, একটু ভালো করে বুঝেন, ভিতর থেকে বুঝেন। আপনি এ অবস্থানে দাঁড়ায় আছেন, আপনি এ অবস্থান থেকে বি অবস্থানে যাবেন। কথা কি বুঝছেন? আপনি যে কোনো ভাবে যাইতে পারেন। আপনি চাইলে এই দিক দিয়ে এখানে এসে এখানে এসে এখানে আসতে পারেন। আপনি যদি কখনো চিন্তা করেন স্যার আমি এইভাবে আসবো, এইভাবে যাবো, এইভাবেও যেতে পারেন। আবার যদি চিন্তা করেন স্যার আমি এইভাবে এসে এইভাবেও যেতে পারবো। আবার যদি আপনি চিন্তা করেন আপনি সোজাসুজি যাবো স্যার, আপনি ওইটাও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার কথা হলো আপনি কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যে কোনো দিকে ঘুরে টুরে যান না কেন, সেটা হলো আপনার দূরত্ব। তাহলে আপনি মনে করেন যে এদিক দিয়ে ঘুরে গেলেন সেটাও আপনার দূরত্ব, এদিক দিয়ে ঘুরে গেলেন সেটাও আপনার দূরত্ব। কথা কি বুঝতে পারছেন? আপনি যে আঁকা বাঁকা পথ দিয়ে গেলেন সেটাও আপনার কি স্যার? দূরত্ব।
কথা বুঝাতে পারছি? এই পথ দিয়ে গেলেন, সেটাও আপনার কি স্যার? দূরত্ব। কথা বুঝেন স্যার? কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে, কি বললাম, কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে আপনি যে কোনো ভাবে ঘুরে যান না কেন, সেটা আপনার হলো দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে আপনি যে কোনো দিকে ঘুরে যান, ঘুরে যাওয়ার জন্য যতটুকু পথ আপনি অতিক্রম করবেন, মোট অতিক্রান্ত পথ, সেটা হলো আপনার দূরত্ব। কথা কি বুঝতে পারছেন? আপনার দূরত্ব পরিবর্তন হইতে পারে, যে যেমন এই পথ দিয়ে আপনি আসলে আপনি যদি 5 কিলোমিটার হয়, এদিক দিয়ে গেলে আপনার 3 কিলোমিটার হইতে পারে, 6 কিলোমিটার হইতে পারে, আবার কম বেশি হইতে পারে। কথা কি বুঝছেন? দূরত্বের কি হইতে পারে? কম বেশি হইতে পারে। আমি আপনাকে বললাম, আপনি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার যতগুলা পথ আছে, আপনি চাইলে স্যার এই বিন্দু এসে এখানে যেতে পারেন, এখানে এসে যেতে পারেন, এইভাবে এসে আঁকা বাঁকা পথে যেতে পারেন, আপনি যে কোনো দিকে এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে পারেন, সেটা আপনার হলো দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার সবচাইতে শর্টকাট যে রাস্তা, সেটা হলো সরল। কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যাওয়ার সবচাইতে শর্টকাট যে রাস্তা, বা সবচেয়ে অল্প সময়ের যে রাস্তা, বা সরল রৈখিক যে দূরত্ব, কোনো বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত সরল রৈখিক দূরত্বকে বলা হয় সরণ। এইটা হবে। কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যাওয়ার সবচাইতে শর্টকাট রাস্তাকে বলা হয় সরণ। কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে সবচেয়ে অল্প সময়ে যাওয়ার রাস্তাকে বলা হয় সরণ। কোনো বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত ন্যূনতম দূরত্বকে বলা হয় সরণ। যার যেটা ভালো লাগে সেটা আপনি বলবেন। মানে আপনি মনে রাখবেন, আপনি এই জায়গায় আছেন, আপনি এই জায়গায় যাবেন, এই জায়গা থেকে এই জায়গায় সবচাইতে তাড়াতাড়ি যেই দিক দিয়ে যাওয়া যায়, সেটা হলো আপনার সরণ। কথা কি আমি বুঝাইতে পারছি স্যার? কথা কি বুঝতে পারছেন? আপনি এই বিন্দু থেকে এই বিন্দুতে যে কোনো দিক দিয়ে ঘুরে যান না কেন, সেটা হলো আপনার দূরত্ব। দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। আমি আবারও বলতেছি, আপনি এটা মাথায় সেট করে নেন। দূরত্ব মানে হলো মোট অতিক্রান্ত পথ। আপনি যদি কোনো বস্তুর দূরত্ব বের করতে চান, দেখবেন সে টোটাল কতটুকু পথ হাঁটছে, সে টোটাল কতটুকু পথ অতিক্রম করছে, সে টোটাল যতটুকু পথ অতিক্রম করে, এটা হবে তার দূরত্ব। আর সরণ বের করার জন্য আপনি দেখবেন সে দাঁড়ায় ছিল কোথায় এবং সে দূরত্ব শেষ করছে কোথায়। কথা কি বুঝতে পারছেন? এই দুই বিন্দুর সবচাইতে অল্প সময়ের যে দূরত্ব, সেটা হলো তার সরণ। তাহলে সরণের সংজ্ঞা আমি একটা লিখে দিই। সরণে দেখেন, এখন আমি একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা লিখে দিই, যে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত, কোনো বিন্দু পর্যন্ত, কোনো বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত ন্যূনতম পথে সরল রৈখিক দূরত্বকে, সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। স্যার আমি আবারও বলতেছি, আপনি যে কাজটা করবেন, যে আপনি সরণের সংজ্ঞা লেখার জন্য আপনি যে বিষয়টা মনে রাখবেন, আপনি দেখবেন কোন জায়গা থেকে আপনি যাত্রা শুরু করছেন এবং কোন জায়গায় যাত্রা শেষ করছেন। এই দুই বিন্দুর সবচাইতে শর্টকাট যে রাস্তা, সেটা হইব সরল। বা এই দুই বিন্দুর সরল পথে, মানে সোজা পথে যে যে দূরত্বটা আছে, সেটা হলো তার সরল। স্যার আমি এই উদাহরণের বাইরে যদি আরেকটা উদাহরণ দিই, আপনি একটু জিনিস চিন্তা করেন, আরেকটু ক্লিয়ার হবে আপনার। যেমন আপনি বুঝেন, আপনি এই অবস্থানে দাঁড়ায় আছেন, এইখানে আপনি কি আছেন স্যার? এই অবস্থানে আপনি দাঁড়ায় আছেন। আপনি এই অবস্থান থেকে এখানে আসলেন, এখানে আইসা এখান দিয়ে হাইটা হুইটা হাইটা মানে সব কিছু করে আপনি এখানে এসে যাত্রা শেষ করলেন। কথা খুব ভালো করে বুঝেন। মানে আপনি এই অবস্থান থেকে যাত্রা শুরু করে আপনি এদিক দিয়ে আসলেন, এদিক দিয়ে হেঁটে 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 সবটা আপনি হাঁটলেন, হাইটা এইখানে এসে বিতে যাত্রা শেষ করলেন। এখন এই যে, মানে এখানে আসার জন্য আপনি সবটা পথ হাইটে হাইটে আসছেন না, মানে টোটাল যতটুকু পথ আপনি অতিক্রম করছেন, মানে টোটাল যতটুকু পথ আপনি অতিক্রম করছেন, সেটা হলো আপনার দূরত্ব। সেটা আপনার কি স্যার? দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? এখন আপনি যাত্রা শুরু করছিলেন কোথা থেকে? এখান থেকে। শেষ করছেন কোথায়? এখানে। কথা কি বুঝছেন? মানে যে জায়গা থেকে আপনি যাত্রা শুরু করছেন, মানে স্টার্টিং পয়েন্ট, যেই জায়গা থেকে আপনি যাত্রা শুরু করছেন, এবং আপনি যে কোনো দিকে ঘুরে মুড়ে আসেন না কেন, আমার কোনো প্রবলেম নেই। আপনি দেখেন এখন যাত্রা শেষ করছেন কোথায়? এখানে শেষ করছেন। এখন শুরুর বিন্দু এটা, শেষ বিন্দু এটা। আপনি যদি সরণ বের করতে চান, আপনাকে দুইটা জিনিস খুঁজে বের করতে হইব। আপনি কোথা থেকে যাত্রা শুরু করছেন এবং কোথায় যাত্রা শেষ করছেন। শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর সরল রৈখিক যে দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? আমি আপনাকে আবারও বলতেছি, আমি যাত্রা শুরু করছিলাম এই দিক দিয়ে স্যার, সবটা ঘোরাগাড়ি করে হাইটে 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 আস্তে 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 এখানে এসে যাত্রা শেষ করলাম। কথা কি বুঝছেন? আমার যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছি এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করছি, এই দুইটা বিন্দু আগে আমাকে খুঁজে বের করতে হইব সরণ বের করার জন্য। আমার স্টার্টিং পয়েন্ট লাগবে এবং এন্ডিং পয়েন্ট লাগবে। কথা কি বুঝতে পারছি? স্টার্টিং পয়েন্ট কোনটা? এটা। শেষ করছি কোথায়? এখানে।
এখন এই দুই বিন্দুর সবচেয়ে কম সময়ের রাস্তা স্যার, এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা কোনটা বলেন তো? এই সোজা পথ। সোজা পথ ছাড়া কি আরো কোনো শর্টকাট রাস্তা আছে? নাই স্যার। তাহলে একদম সোজা পথে যে সরলরৈখিক দূরত্ব সেটাই হলো আমার সরল। কথা কি বুঝাইতে পারছি? তাইলে এখানে সবটা হলো আপনার দূরত্ব, এখানে এবি যে পথ, এবিটা হলো আপনার সরল। তো এখানে আপনার এই যে এবি, এটা হলো আপনার সরল, আর এইটা হলো আপনার কি স্যার? দূরত্ব। তাহলে এই চিত্রের মধ্যে একইভাবে এখানে এইটা হলো আপনার দূরত্ব, এইটাও আপনার দূরত্ব, এইটাও আপনার দূরত্ব। এখন সরণ হলো শুধু যে নীল যে রাস্তাটা সোজা, এটা হলো আপনার সরণ। কথা কি বুঝতে পারছেন? মানে সরণ যদি আপনি বুঝতে চান, আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, তার স্টার্টিং পয়েন্ট লাগবে, মানে কোন জায়গা থেকে সে যাত্রা শুরু করছে এবং কোন জায়গায় সে যাত্রা শেষ করছে। যে জায়গায় যাত্রা শুরু করছে এবং যে জায়গায় যাত্রা শেষ করছে, ওই দুই বিন্দুর সবচাইতে কম সময়ের যে সোজা পথে দূরত্ব, সরল রৈখিক দূরত্ব, সেটাই হলো তার সরল। কথা কি বুঝছেন? এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি অবশ্যই আমার ভিডিওটা যখন দেখতেছেন, আপনি হয়তো ঘরে বসে আছেন, টেবিলে বসে আছেন। এখন আপনি একটু চিন্তা করেন, এখান থেকে যে আপনি আপনার স্কুলে যান, বা আপনি আপনার কোচিং এ যান, বা আপনি আপনার প্রাইভেট সেন্টারে যে যান, যে জায়গায় আপনি প্রাইভেট পড়েন, বা যে জায়গায় আপনি স্কুলে যান, কোচিং এ যান, এখন আপনার বাসা থেকে আপনার স্কুলে যাওয়ার বিভিন্ন রাস্তা আছে না স্যার? বিভিন্ন সাইড দিয়ে আপনার স্কুলে যাওয়া যায় না? স্কুলে যাওয়ার জন্য আপনার অনেকগুলো রাস্তা আছে। কথা কি বুঝছেন? আপনি যে কোনো রাস্তা দিয়ে আপনি আপনার স্কুলে যান না কেন, সেটা হবে আপনার দূরত্ব। কিন্তু আপনার বাসা থেকে আপনার স্কুল পর্যন্ত সবচাইতে শর্টকাট যে রাস্তাটা, একদম সরল রৈখিক পথে যে রাস্তা, সেটা হলো আপনার সরল। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। তার মানে আমি যদি কোনো বস্তু সরণ বের করতে চাই, আমি দুইটা জিনিস মনে রাখবো, তার শুরুর বিন্দু কোনটা এবং তার শেষের বিন্দু কোনটা। শুরুর বিন্দু আর শেষের বিন্দু সবচাইতে শর্টকাট যে রাস্তাটা, সেটা হলো তার সরণ। কথা কি বুঝছেন? আমরা এখন একটা এক্সাম্পল দেখি স্যার, একটা এক্সাম্পল দেখলে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এখন তুমি একটা জিনিস, আমরা একটু একটা এক্সাম্পল দেখবো। এখন এক্সাম্পলটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি আশা করি। এটা ধরো, এটা করিমের ভাষা, করিমের বাড়ি, ধরো এটা হলো করিমের বাড়ি, আর এইটা হলো করিমের বিদ্যালয়। এটা কি স্যার? বিদ্যালয়। এখন করিম সকালে ঘুম থেকে উঠছে, সে এখন বিদ্যালয়ে যাবে। বিদ্যালয়ে যাওয়ার সময় তার আম্মা তাকে বলতেছে যে, কালকে রাতে আমি পিঠা বানাইছিলাম, তোমার নানুর জন্য কিছু পিঠা নিয়ে যাও, পিঠা রাখছি আমি। তার নানা বাড়ি আবার এই জায়গায়। এটা হলো ধরো করিমের নানা বাড়ি। এটা ধরো তুমি করিমের কি স্যার? নানা বাড়ি। স্যার দেখেন, এখন আবার এই মুহূর্তে তার বাবা তাকে বলতেছে, কালকে পুকুর থেকে কিছু মাছ উঠাইছিলাম, এখন তোমার ফুফুর জন্য কিছু মাছও নিয়ে যাও। তাহলে এই জায়গায় হলো আবার তার ফুফুর বাসা, এই জায়গায় তার ফুফুর বাড়ি। স্যার দেখেন, ঘটনা কি স্যার? করিম সকালে স্কুলে যাওয়ার জন্য রেডি হইতেছে, এই মুহূর্তে তার বাবা তাকে বলতেছে যে, তুমি, তার মাই তাকে বলছে, কিছু পিঠা বানাইছিলাম তোমার নানুর জন্য, কিছু পিঠা তুমি নিয়ে যাও। তখন সে যখন পিঠা নিয়ে রওনা দিবে, এই মুহূর্তে তার বাবা বলতেছে, কিছু মাছ উঠাইছিলাম তোমার গতকালকে পুকুর থেকে, তোমার ফুফুর জন্য কিছু মাছ নিয়ে যাও। তাহলে এইখানে হলো তার নানা বাড়ি স্যার। তার বাড়ি থেকে তার নানা বাড়ির দূরত্ব হলো স্যার ধরো তোমার 3 কিলোমিটার। 3 কিলোমিটার। কথা কি বুঝাইতে পারছি স্যার? এখন তার নানা বাড়ি থেকে তার ফুফু বাড়ি এখানে, এখানের দূরত্ব আবার ধরো তোমার 5 কিলোমিটার। করিবে সকালে পিঠা এবং মাছ নিয়ে প্রথমে রওনা দিল, সে নানা বাড়িতে গেল, নানা বাড়ি থেকে সে ফুফু বাড়িতে গেল, পরে সে ফুফু বাড়ি থেকে পরে সে আবার সে তার বিদ্যালয়ে আসলো। তার ফুফু বাড়ি থেকে তার বিদ্যালয়ের দূরত্ব ধরো আবার 2 কিলোমিটার। এটা ছিল করিমের বাসা, এটা ছিল করিমের স্কুল বা বিদ্যালয়। সে যখন সকালে স্কুল বাড়ি থেকে বিদ্যালয়ে আসবে, তখন তার মাই বলতেছে, কিছু পিঠা বানাইছিলাম তোমার নানুর জন্য নিয়ে যাও। সে প্রথমে পিঠা নিয়ে গেল তার নানা বাড়িতে। তার বাড়ি থেকে তার নানা বাড়ির দূরত্ব 3 কিলোমিটার। পরে সে তার নানা বাড়ি থেকে আবার আসছে তার ফুফুর বাসায়। তার ফুফুর বাসা তার নানা বাড়ি থেকে আবার 5 কিলোমিটার। সে ফুফু বাড়িতে মাছ দিয়া পরে সে আবার রওনা দিয়ে সে বিদ্যালয়ে আসছে। এখন করিম আইসা ভাবতেছে যে, আমি দূরত্ব তো অনেক বেশি অতিক্রম করলাম, আমার যদি স্মরণ হইতো, আমি এখন তাইলে করিমের স্মরণ, সে যদি এই পথে বিদ্যালয়ে যাইতো, চিন্তা করতো, সে কিন্তু এই পথে সে বিদ্যালয়ে যেতে পারতো, তার এই দিক দিয়ে যাওয়ার তার রাস্তা আছে, তার কিন্তু যাওয়ার রাস্তা আছে। এইদিকে সে যদি যাইতো, তার এখানে হইতো স্যার ধরো 7 কিলোমিটার রাস্তা।
এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে করিমের দূরত্ব নির্ণয় করো। করিমের কি নির্ণয় করো? তার দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলছে। তার দূরত্ব কত হবে এবং তার সরণ কত হবে, তার সরণ নির্ণয় করতে বলছে। এই জায়গায় আপনাকে করিমের দূরত্ব এবং সরণ এই দুইটা জিনিস নির্ণয় করতে বলছে। করিমের বাসা ছিল এটা, সে প্রথমে গেল তার নানা বাড়িতে 3 কিলোমিটার পর, তার নানা বাড়ি থেকে তার ফুফু বাড়িতে গেল, এখানে 5 কিলোমিটার পর তার ফুফু বাড়ি থেকে সে বিদ্যালয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন? এখন আপনাকে সে যদি এইখান থেকে এইখানে যাইতো, তখন তার এইদিকে দূরত্ব ছিল তার 7 কিলোমিটার। সে এদিকে যায় নাই, সে যদি এদিক দিয়ে যাইতো তার দূরত্ব হইতো 7 কিলোমিটার, রাস্তাটা ছিল 7 কিলোমিটার। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে করিমের দূরত্ব কত নির্ণয় করো, সরণ কত নির্ণয় করো। স্যার এখানে তুমি যদি করিমের দূরত্ব যদি তুমি নির্ণয় করতে যাও, আমি দূরত্ব মানে কি বলছিলাম মনে আছে? মোট অতিক্রান্ত পথ, সে টোটাল যতটুকু পথ হাঁটছে সেটা ছিল তার দূরত্ব। করিম কতটুকু হাঁটছে? এদিক দিয়ে হাঁটছে 3 কিলোমিটার, এদিকে গেছে 5 কিলোমিটার, এদিকে আসছে 2 কিলোমিটার, মানে সবগুলোর যোগফল হবে তার দূরত্ব। মানে 3+5+2, এই সবটা ছিল তার কি স্যার? দূরত্ব। মানে এই যে 10 কিলোমিটার, সেটা ছিল তার দূরত্ব। কথা বুঝাইতে পারছি? সে টোটাল যতটুকু পথ হাঁটছে সেটা ছিল তার দূরত্ব। এখন তার সরণ কত? সরণ মানে আমি তোমাকে কি বলছিলাম, সরণ বের করতে চাইলে তুমি দুইটা বিষয় মনে রাখবা। একটা হলো সে যাত্রা শুরু করছিল কোথা থেকে এবং যাত্রা শেষ করছিল কোথা থেকে। সে সারা দেশ ঘুরে মুড়ে আসুক, কোনো প্রবলেম নাই। তুমি ঠিক করবা সে শুরু করছিল কোন থেকে, এইখান থেকে তার যাত্রা শুরু করছিল, মানে এটা তার স্টার্টিং পয়েন্ট, এবং তার ফিনিশিং এই দিকে দিয়ে ঘুরে আসছে, তাতে সমস্যা নাই। তার ফিনিশিং পয়েন্ট কোথায় তুমি দেখো, তার ফিনিশিং পয়েন্ট হলো এইখানে। এই দুই বিন্দুর সবচেয়ে কম সময়ের রাস্তা বা তার সরলরৈখিক দূরত্ব বলে তো এখান থেকে এখানে আসতে সবচেয়ে শর্টকাট। এর থেকে আর কোনো শর্টকাট রাস্তা আছে না স্যার? তাহলে এই শর্টকাট রাস্তা হলো তার সরণ। তাহলে তার সরণ কত হবে স্যার? তার সরণ হয়ে যাবে তার কত কিলোমিটার? 7 কিলোমিটার। শেষ। এই যে করিমের দূরত্ব বেরিল আর করিমের সরণ বেরোলো, দেখছেন? মানে দূরত্ব মানে টোটাল সে যতটুকু পথ হাঁটবে, আর তার সরণ মানে কি স্যার? সরণ মানে হলো যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং যে বিন্দুতে যাত্রা শেষ করছে, দুই বিন্দুর সবচেয়ে শর্টকাট রাস্তা। আপনি মনে রাখবেন এই দুইটা। দেখেন আমরা আরেকটা এক্সাম্পল টান দিই আপনাকে নিয়ে। দেখেন এখন এই ধরনের কিছু ম্যাথ আছে আমাদের। আমি এখন যে ম্যাথটা লিখবো একটু খাতা কলম নিয়ে সবাই উঠান, আমি আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে যাবে। স্যার দেখেন এখন এখান থেকে কিছু আছে, যেমন আমি ধরলাম যে রাজন, একটা ছেলের নাম রাজন, স্থির অবস্থান থেকে রাজন স্থির অবস্থান হতে যে কোন দিকে গেল স্যার? 5 মিটার দক্ষিণ দিকে, 5 মিটার দক্ষিণ দিকে গিয়ে তারপরে, কথা বুঝেন, রাজন স্থির অবস্থান হতে 5 মিটার দক্ষিণ দিকে গিয়ে তারপরে সে আপনার 2 মিটার পূর্ব দিকে যায়, পূর্ব দিকে যায়। তাহলে তার দূরত্ব ও সরণ কত হবে? দূরত্ব ও সরণ কত হবে? খুব ভালো করে বুঝেন। বলছে রাজন একটা স্থির অবস্থান হতে এত কিলোমিটার দক্ষিণ দিকে বা এত মিটার দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে, যে কোনো দিকে যাক, দিক যদি উল্লেখ থাকে তখন সেই জায়গায় দেখেন আপনি চিত্রটা যেভাবে আঁকবেন, আপনার প্রথমে আপনি স্থির অবস্থান একটা বের করবেন। স্যার স্যার আপনি বললেন স্যার এইটাকে আমি স্থির অবস্থান ধরছি। স্যার একটা জিনিস একটু আপনি বুঝিত, স্যার আপনি মনে করেন এইখানে দাঁড়ায় আছেন, আপনার সামনের দিকে যদি পূর্ব দিক হয় তাহলে পিছনের দিক কোনটা হবে স্যার? অবশ্যই দক্ষিণ হবে, কারণ এইটা যদি পূর্ব হয় তার পিছনের দিক হবে কি স্যার? পশ্চিম। ওইটা কি জীবনে দক্ষিণ হবে বা উত্তর হবে? না স্যার। একটা কথা মনে রাখবেন, আপনি যেদিকে দাঁড়ায় আছেন এইটা যদি পূর্ব হয় তাহলে নিশ্চিত আপনার পিছনে হলো পশ্চিম, এইটা যদি দক্ষিণ হয় তাহলে নিশ্চিত তার পিছনেটা হলো উত্তর। এখন এই জায়গায় আপনি দাঁড়ায় আছেন, আপনি মনে মনে চিন্তা করতেছেন স্যার এইটা হলো আমার ধরেন আপনার পূর্ব দিক, কথা কি বুঝছেন? তাহলে এই পাশটা কোন দিকে হবে? নিশ্চিত স্যার পশ্চিম দিক, কথা কি বুঝছেন? এখন এই সাইডটাকে যদি আপনি উত্তর ধরেন তাহলে এইটা কোন সাইড হবে আপনার স্যার? দক্ষিণ। এই দিকটা আপনি ধরতে পারবেন। এখন আপনি যদি বলেন স্যার আমি এইটাকে স্যার দক্ষিণ ধরবো, সমস্যা নাই, আপনি এইদিকে যদি দক্ষিণ ধরেন এইদিকে আপনার কি ধরতে হবে? উত্তর। আপনি এইদিকে যদি উত্তর ধরেন এদিকে ধরতে হবে দক্ষিণ। আগে দিকটাই হবে আপনি নির্ধারণ করবেন। স্থির অবস্থান মানে স্যার ছিল এইটা। এখন স্থির অবস্থান হতে
সে এই দিকে গেলে তার পূর্ব দিক, এটা তার পশ্চিম দিক, এটা তার দক্ষিণ, এটা তার উত্তর। এখন আমি চিত্রটা একটু আগে আমাকে বলছে স্থির অবস্থান হতে 5 মিটার দক্ষিণ দিকে গিয়ে। স্যার স্থির অবস্থান এটা 5 মিটার প্রথমে দক্ষিণ দিকে গেছে। স্যার কথা চিন্তা করেন, এই যে স্যার এইখান থেকে সে 5 মিটার আসলো দক্ষিণ দিকে, ধরলাম এটা হলো তার 5 মিটার। এই যে স্থির অবস্থান হতে সে 5 মিটার দক্ষিণ দিকে, স্থির অবস্থান হতে 5 মিটার সে দক্ষিণ দিকে আসছে। এসে তারপরে 2 মিটার পূর্ব দিক। স্যার এদিকে পূর্ব না এইদিকে পূর্ব? স্যার এইদিকে পূর্ব। স্যার তখন আপনি এইদিকে যাবেন, পূর্ব দিকে গেছে 2 মিটার, সেইখানে গিয়ে যাত্রা শেষ করছে। এই হলো মূলত তার চিত্রটা। সে এখানে দাঁড়ায় ছিল, এটা তো স্থির অবস্থান, এখান হতে সে এখানে আসছে। তো আমি যদি ধরে নিই এটা এ অবস্থান, এটা ধরেন বি অবস্থান, এটা ধরেন সি অবস্থান, আমি ধরে নিলাম, আপনি আপনার মতো করে ধরে নেন, সমস্যা নেই। এখন আপনি দেখেন রাজন স্থির অবস্থান হতে 5 মিটার দক্ষিণ দিকে। স্যার এইখান থেকে স্যার আমি ধরলাম এটা আমার স্থির অবস্থান, এই সাইডটা আমি দক্ষিণ ধরছি, এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম। আপনি চাইলে এটা পশ্চিম, এটা উত্তর ধরতে পারতেন, এতেও কোনো সমস্যা ছিল না। আপনি যেমনি ইচ্ছে এমনি ধরেন, আপনার অঙ্কগুলো হবে। আর এই লেভেলের অঙ্ক কিন্তু আপনাদের প্রচুর আসে এমসিকিউ এ, এবং মাঝে মধ্যে আপনাদের এর মধ্যেও আসতে পারে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই ধরনের ম্যাথগুলো দিতে পারে। কনসেপ্টটা ক্লিয়ার করেন। দেখেন আমরা সরণ দূরত্ব করতেছি। স্যার চিত্র আমি কথা মতো আঁকলাম, 5 মিটার দক্ষিণ দিকে গিয়া, পরে আবার 2 মিটার পূর্ব দিকে গেল, ওইখানে সে যাত্রা শেষ করছে। এখন তাকে আপনাকে বলা হয়েছে স্যার তার দূরত্ব এবং সরণ নির্ণয় করার কথা। স্যার আমি একটু দিকগুলো এখন মুছে দিচ্ছি, আমি দিকগুলো একটু মুছে দিলাম। এখন দেখেন স্যার, এখন সে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে আসছে, এখানে গেছে। এখন আপনি যদি তার দূরত্ব বের করতে চান, আপনি যদি তার কি বের করতে চান স্যার, দূরত্ব। দূরত্ব মানে ছিল মোট অতিক্রান্ত পথ, মানে টোটাল সে যতটুকু পথ হাঁটছে এটা ছিল তার দূরত্ব। এখন সে কতটুকু পথ হাঁটছিল, এদিকে গেছিল সে 5 মিটার, প্লাস এদিকে সে গেছিল 2 মিটার, মানে দুইটার যোগফল এই যে 7 মিটার, এটা হইলো তার দূরত্ব। এখন তার সরণ কি হবে? স্যার আপনি বলেন স্যার সরণ কিভাবে নির্ণয় করা হয়, আপনি বলেন তো স্যার। সরণ বের করতে গেলে আপনি প্রথমে খুঁজে বের করবেন সে যাত্রা শুরু করছিল কোথা থেকে স্যার, এখান থেকে। শেষ করছিল কোথা, সে এইখানে। স্যার আমি বলছিলাম যাত্রা শুরু এবং শেষ, এই দুই বিন্দু খুঁজে বের করবেন, যেখান থেকে সে যাত্রা শুরু করছিল এবং যেখানে সে যাত্রা শেষ করছিল। তার স্টার্টিং পয়েন্ট এটা, ফিনিশিং পয়েন্ট এটা। এখন এই বিন্দু থেকে এই বিন্দুতে সে তো এইভাবে গেছিল, আবার সে চাইলে এইভাবেও যেতে পারতো, বা যে কোনো ভাবে ঘুরিয়ে মুড়ে যেতে পারতো, সবগুলো হয়তো তার দূরত্ব। কিন্তু এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার সবচাইতে শর্টকাট যে রাস্তাটা বা সোজা পথে সরল রৈখিক যে দূরত্ব, সেটা হলো তার সরণ। আপনি দেখেন তো এই বিন্দু থেকে এই বিন্দুতে এই যে শর্টকাট রাস্তা ছাড়া আর কোনো শর্টকাট রাস্তা আছে? সে এই পথে গেলে একমাত্র তাড়াতাড়ি যাইতে পারতো, এছাড়া কি আরো কোনো তাড়াতাড়ি যাওয়ার তার রাস্তা আছে? এইটাই হলো তার সরণ। এই যে এসি পথ, এইটা হলো তার সরণ। কথা কি বুঝাইতে পারছি? সরণ আপনি বের করতে চাইলে আপনি প্রথমেই মনে রাখবেন যেখান থেকে যাত্রা শুরু করছে এবং যেখানে যাত্রা শেষ করছে, এবং এই দুই বিন্দু সবচেয়ে সরল রৈখিক যে দূরত্ব বা সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব, এটা হলো সরণ। তার মানে এসির মানটা হবে সরণ। এখন আপনি বলুন স্যার এসির মান আমি কিভাবে বের করব? আপনি একটু এটার দিকে তাকায় দেখেন তো, আমাদের এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না স্যার? এটা যদি সমকোণ ধরি, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকলে অপর বাহু সবসময় পিথাগোরাস দিয়ে বের করতে হয়। সমকোণী ত্রিভুজের দুই বাহু দেওয়া থাকলে অপর, ওই দেখেন এটাকে সমকোণী ত্রিভুজ, এক বাহু, দুই বাহু, তিনটা বাহু। সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থেকে যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, তাহলে অপর বাহুর মান সবসময় পিথাগোরাস দিয়ে বের করতে হয়। এখন পিথাগোরাস স্যার এগুলা তোমরা অবশ্যই 9.1 সাধারণ গণিতে ত্রিকোণমিতিতে পড়বা, আমি এখানে আর ওইটা পড়াইতেছি না। আমি সোজাসুজি আপনাকে বলে দিলাম যে সমকোণী ত্রিভুজ হয়, তার যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে এবং তার অপর বাহুর মান তুমি বের করতে চাও, তাহলে তোমাকে সবসময় পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কেমন দেখেন, আমি যদি লিখে দিই শুধু, পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, উপপাদ্য হতে পাই। স্যার পিথাগোরাসের উপপাদ্যটা কেমন স্যার? স্যার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, বা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রথমে আমি লিখবো অতিভুজ স্কয়ার, এই যে আপনি মনে রাখেন অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কথা বুঝেন স্যার? এখন অতিভুজ মানে হলো সবচেয়ে বড় বাহু, এটা হলো অতিভুজ। সবচেয়ে বড় বাহু এটা হলো অতিভুজ। এসি, এটা হলো অতিভুজ। এসি স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব হলো সবসময় সোজা যে খাড়া উপরের দিকে উঠবে, এটা হলো লম্ব। তাহলে বিসি হলো আমার লম্ব, প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো আমার এবি, মানে ভূমির সমান্তরাল যেটা থাকবে, এটা হলো পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটা কিভাবে আসছে এটা আমি এখানে আপনাকে পড়াবো না, এটা আপনাদের গণিতের বিষয়, সাধারণ গণিতে পড়ে নেবেন 9.1 অধ্যায়। আচ্ছা এখন দেখেন স্যার আমি তো বের করবো এসির মান, তাহলে আমি যদি এসির মান বের করতে চাই, তাহলে এসি ইকুয়াল টু বিসির মান কত দেওয়া আছে আমার স্যার? বিসির মান দেওয়া আছে 2, 2 স্কয়ার, প্লাস স্যার এখানে স্যার আমার এবির মান কত দেওয়া আছে স্যার বলেন তো? এবির মান দেওয়া আছে আপনার 5, মানে 5 স্কয়ার। আমি যদি এটাকে যদি ওই দিক দিয়ে যদি নেই, তাহলে এখানে
এস স্কোয়ার ইকুয়াল টু, আমি এই পাশ থেকে এই পাশে লিখলাম, তো দুইটা যোগ করবো, 2 দুগুণে 4 যোগ 5 5 25, 25 আর 4 ওই 29, তো এইদিকে আছে এস স্কোয়ার। কথা কি বলছেন, এই পাশের স্কোয়ার যদি আমি ওই দিক দিয়ে নিয়ে নিই তাহলে হয়ে যাবে নিশ্চিত রুট। তাহলে এস এর মান কত, আপনি 29কে রুট করে দিয়ে দেন। আমার ক্যালকুলেটর কোথায়, 29কে যদি আমি রুট করি তাহলে আমার মানটা আসতেছে হলো 1 মিনিট, আমি একটু ক্যালকুলেটর হিসাবটা করি, আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে হিসাবটা করেন। আমি তো ফোনে করতেছি, ক্যালকুলেটর এখানে নাই, আপনারা একটু ক্যালকুলেটরের মানটা বসায়েন। তাই আমি উঠাবো হলো আপনার রুট 29, মানে 5.38, 5.38 মানটা কত আসে স্যার, 5.38, আমার মানটা আসছে 5.38 মিটার। এইটা হলো আমার সরণ। কথা কি বুঝতে পারছেন, সরণ এবং দূরত্ব বিষয় বুঝতে পারছি। আপনি একটা জিনিস চিন্তা করবেন, আপনি যাত্রা কোথা থেকে শুরু করছেন এবং যাত্রা কোথায় শেষ করছেন। কথা কি বুঝছেন, এই দুই বিন্দুর সবচেয়ে সরলরৈখিক যে দূরত্ব সেটা হলো সরণ। তার মানে এইটা হলো তার সরণের মান, এইটাই হলো আপনার কাঙ্ক্ষিত সেই সরণ। কথা কি বুঝছেন, আর দূরত্ব মান হলো সে টোটাল যতটুকু পথ হাঁটছে। দেখছেন, একটু ভিতর থেকে চিন্তা করলে এগুলো হয়ে যাবে। স্যার দেখেন এখানে আরো কিছু আপনার এই টাইপের কিছু আছে, যেমন আমি যদি এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিতেছি, দেখেন এখানে আরেকটা মাধ্যমে আপনার আসে মাঝে মধ্যে বের করার জন্য। যেমন আমাদের কিছু বৃত্তাকার মাঠ আছে, আমাদের প্রত্যেকের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না, আমি ধরে নিলাম এটা একটা বৃত্তাকার মাঠ, এই বৃত্তাকার মাঠের এটা হলো কেন্দ্র, এইটার মান দেওয়া আছে আপনার ধরেন আপনার 2 মিটার, তার এই যে ব্যাসার্ধর মানটা দেওয়া আছে 2 মিটার। এখন আপনাকে বলল যে এ বিন্দু থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ঘুরে আসছে। কথা কি বলছেন, এ বিন্দু থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে এ বিন্দু থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসলো। এ বিন্দু হতে কোনো বস্তু যাত্রা শুরু করে, স্যার মানে এইখান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে সে আবার দৌড়ায় ঘুরে ঘুরে আবার এতে ঘুরে আসলো। কথা কি বুঝছেন, আপনাকে এখানে প্রশ্নটা কি করছে যে এইটা ছিল আমার একটা বৃত্তাকার মাঠ, যেই মাঠের ব্যাসার্ধ দেওয়া ছিল আপনার 2 মিটার। কথা কি বুঝতে পারছি, এখন আপনাকে ব্যাসার্ধ দেওয়া ছিল আপনার 2 মিটার, এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে এ বিন্দু থেকে যদি এক ব্যক্তি দৌড় শুরু করে আবার এ বিন্দুতে ঘুরে আসে তাহলে তার সরণ কত হবে এবং তার দূরত্ব কত হবে। দেখেন তার সরণ কত হবে আর তার দূরত্ব কত হবে, দেখেন এই দুইটা আপনাকে বের করতে বলছে। কোনো একটা ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ঘুরে আসলো, তার সরণ কত আর দূরত্ব কত এটা আপনাকে বের করতে বলছে। স্যার দেখেন এখন আমি যদি আপনাকে বলি, স্যার আপনি একটা জিনিস একটু চিন্তা করেন তো, কোন ব্যক্তি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ঘুরে আসে তার সরণের মান কত হবে, একটু চিন্তা করি তো। আমি স্যার আমি সরণ বলছিলাম, কোন ব্যক্তি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে আবার যদি সেই বিন্দুতে ঘুরে আসে তাইলে তার শুরুর বিন্দু এবং শেষের বিন্দু, মানে যে জায়গা থেকে যে যাত্রা শুরু করছে, যেমন আমি যদি এখানে একটা বুঝাই, স্যার এখান থেকে এক ব্যক্তি যাত্রা শুরু করছে আবার ঘুরে মুড়ে আবার সে এখানে আসছে, স্যার এই যে সে সবটা পথ হাঁটলো এটা হলো তার দূরত্ব। তার সরণ ছিল হলো যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করছে, এই দুই বিন্দুর সরলরৈখিক দূরত্ব বা সবচেয়ে কম সময়ের দূরত্ব। এখন আপনি যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসতেন তাহলে আপনার শুরুর বিন্দু আর শেষের বিন্দুর কোনো পার্থক্য ছিল না স্যার। তার মানে যেই বিন্দু থেকে কোনো ব্যক্তি বা বস্তু যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ঘুরে আসে তাহলে তার সরণের মান হয় 0, তার মানে এখানে তার সরণ হবে 0। কথাটা আমি কি বললাম, কোনো ব্যক্তি বা কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার সরণের মান কত হয়, 0। কথা কি বুঝছেন, এখন আপনাকে তার দূরত্ব বের করতে হবে। এখন দূরত্ব যেহেতু বের করতে বলছে, এখন আপনি আরেকটা কথা মনে রাখেন, বৃত্তাকার পথে কি বললাম, বৃত্তাকার, অবভিয়াসলি এটা একটা বৃত্তাকার পথ। বৃত্তাকার পথে যদি কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে, বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হয় বৃত্তের পরিধির সমান। স্যার আমি কি বলছি, কোনো ব্যক্তি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে, মানে বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ঘুরে আসলে তার দূরত্ব কত হয়, বৃত্তের পরিধির সমান। কথা কি বুঝতে পারছেন,
বৃত্তাকার পথে আপনারা লাইনটা লিখে দেন, আমি লিখতেছি না। বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ঘুরে আসলে তার দূরত্ব হয় বৃত্তের পরিধির সমান। এখন তার দূরত্ব কত হবে স্যার? এই দূরত্ব ইকুয়াল টু হবে বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধির সমান। তার দূরত্ব কত হবে স্যার? বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধি সূত্র কি? 2πr। 2 ইন্টু পাই এর মান কত স্যার? 3.1416। স্যার আর এর মান কত বলেন তো স্যার? আর এর মানে যে ব্যাসার্ধ দেওয়া আছে স্যার। কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝছেন? আমি আপনাকে বলতেছি বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান। তো বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। কথা কি বুঝছেন? তার মানে 2πr মানে হলো আপনার এখানে 2 এর জায়গায় 2, পায়ের জায়গায় পাই, পায়ের মান 3.1416, এটা মুখস্থ। আর এর মান তার ব্যাসার্ধ হলো আর। কথা কি বুঝছেন? হলো 2। তো এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করে যদি মানটা বের করি, আপনারা একটু ক্যালকুলেশন নেন, ক্যালকুলেটর নিয়ে মানটা একটু বের করেন। দেখেন আমার মানটা যদি আমি লিখি তাহলে আমার হবে 2 ইন্টু 3.1416 ইন্টু 2 ইকুয়াল টু আমার আছে 12.56। কথা কি বুঝছেন? 12.56, 12.56 এইটা ছিল তার দূরত্ব। তাহলে দূরত্ব আর সরণ আমি আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার তাহলে এই জায়গায় আমার ঘটনাটা কেমন ছিল? আমার ঘটনা ছিল যে দূরত্ব হলো মোট অতিক্রান্ত পথ। দূরত্ব কি ছিল? মোট অতিক্রান্ত পথ। আর সরণ হইলো আপনি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবেন এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করবেন, শুরুর বিন্দু আর শেষ বিন্দুর সবচাইতে কম সময়ের রাস্তা, বা এই বিন্দু থেকে এই বিন্দুতে আপনি ঘুরিয়া মুড়িয়া চাইর দিক মিলে এখানে আসতে পারেন। এটা হবে আপনার দূরত্ব, যে কোনো দিকে ঘুরে যান না কেন। এখন আপনি যেখান থেকে শুরু করছেন এবং যেখানে শেষ করছেন, এই দুই বিন্দুর সবচেয়ে সোজা যে রাস্তাটা, সেটা হলো তার সরণ। কথা কি বুঝাইতে পারছি? ওকে স্যার। এখন দেখেন আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হলো আমার দ্রুতি ও বেগ। স্যার দেখেন স্যার, এখন দ্রুতি জিনিসটা কি আপনাকে বুঝতে হবে, বেগ জিনিসটা কি আপনাকে বুঝতে হবে। স্যার দ্রুতি আর বেগ এই দুইটা রাশিও সিমিলার। একটা হিসাব করা হয় আপনার দূরত্ব দিয়ে, আর একটা হিসাব করা হয় আপনার সরণ দিয়ে। যেমন দেখেন, আমি যদি এই দুইটা রাশি একদম পাশাপাশি লিখে আপনাকে বুঝাই, আপনি বুঝবেন। ধরেন এদিকে আমি লিখলাম দ্রুতি, এদিকে লিখলাম ধরেন আমি বেগ। ধরেন এই যে এখন দেখেন দ্রুতি আর বেগ যদি আমি আপনাকে বোঝানো শুরু করি, স্যার প্রথমে দেখেন স্যার দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হইলো আমার যে কোনো বস্তুর একক সময়ের, কোনো বস্তুর একক সময়ের দূরত্বের পরিবর্তনের হারকে, একক সময়ের দূরত্বের পরিবর্তনের হারকে, দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দ্রুতি বলে। কোন বস্তুর একক সময়ের দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। কথা কি বুঝছেন? মানে দ্রুতি হিসাব করা হয় দূরত্ব দিয়ে। দূরত্ব একটা স্কেলার, তার মানে দ্রুতিও একটা স্কেলার রাশি। কথা কি বুঝছেন? তার মানে দ্রুতিও একটা কি রাশি স্যার? দ্রুতি একটা কি রাশি? স্কেলার রাশি। এটা একটা কি রাশি স্যার? স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? আমি আপনাকে বলছিলাম যে দ্রুতি হিসাব করা হয় আপনার দূরত্ব দিয়ে। দূরত্ব যেহেতু আমার একটা স্কেলার রাশি, তাই আমার দ্রুতিও হবে একটা স্কেলার রাশি। কথা কি বুঝছেন? কোন বস্তুর একক সময়ের দূরত্বের পরিবর্তনের হারকে। স্যার তাইলে আমি এখানে দ্রুতি সমান সমান সূত্রটা কি লিখতে পারি একটু আমাকে বলেন তো। দ্রুতি সমান সমান আমি লিখতে পারি স্যার দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। দূরত্বকে যেহেতু ডি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে দ্রুতি ইকুয়াল টু আমি লিখতে পারি ডি বাই টি। কথা কি বুঝছেন? এই দেখেন স্যার, আমি দ্রুতি ইকুয়াল টু কি লিখতে পারছি স্যার? ডি বাই টি। কথা কি বুঝতে পারছেন? দ্রুতি মানে হলো কোন বস্তুর একক সময়ের, সে প্রতি একক সময়ে, কথা কি বুঝতে পারছেন? একক সময়ে দূরত্বের পরিবর্তনের হার, তার যেই দূরত্ব পরিবর্তনের হারটা থাকে সেটা হলো তার দ্রুতি। এখন তার ব্যাগটা কি দেখেন স্যার, তার ব্যাগটা হলো সেম ভাবে আপনি লিখবেন, যে আন্ডারলাইন করে দেই, যে দেখেন যে আপনি বলবেন যে কোন বস্তুর কথা কি বুঝছেন? একক সময়ে সরণের পরিবর্তনের হারকে, সরণের
পরিবর্তনের সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। স্যার এখন দেখেন স্যার, দ্রুতি আর বেগ দুইটা মোটামুটি সিমিলার। এখন একটা হিসাব করতে হয় দূরত্ব দিয়ে, আর একটা হিসাব করতে হয় আপনার সরণ দিয়ে। যেহেতু দূরত্ব দিয়ে হিসাব করা হয়, দূরত্ব একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও একটা স্কেলার রাশি। স্যার এখানে বেগ হিসাব করা হয় সরণ দিয়ে। কথা কি বুঝছেন? সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাই বেগও একটা কি হবে স্যার? ভেক্টর রাশি। আমি আপনাদেরকে স্কেলার এবং ভেক্টর রাশি চিহ্নিত করার জন্য একটা ছন্দ লিখে দিয়েছিলাম। এই ছন্দের মধ্যে যা আছে সব হলো ভেক্টর, বাকিগুলো হলো স্কেলার। ওইভাবে আপনারা শিখে নেবেন। আপনি মনে রাখেন, দ্রুতি হিসাব করা হয় দূরত্ব দিয়ে। দূরত্ব যেহেতু একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও একটা স্কেলার রাশি। তাহলে দ্রুতির সংজ্ঞা হবে কোনো বস্তুর একক সময়ে। স্যার দ্রুতি কিন্তু হিসাব করা হয় প্রতি একক সময়ে। কথা কি বুঝছেন? প্রতি একক সময়ে। স্যার দেখেন, তাই দ্রুতি লিখতে পারি দূরত্ব বাই সময়। এখন দেখেন, কোন বস্তুর একক সময়ের সরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এখন বেগের সাথে যেহেতু সরণ, তাই আমি মোটামুটি এখানে বলতে পারি স্যার বেগ ইকুয়াল টু, ছোট করে লিখি স্যার, তাহলে বেগের আমি সূত্র কি লিখতে পারি? বেগ ইকুয়াল টু আমি লিখতে পারি সরণ বাই সময়। সরণ বাই সময়। স্যার দেখেন, সরণ এস দ্বারা প্রকাশ করে, তার মানে বেগ ইকুয়াল টু আমি এস বাই টি, এটা আমি লিখতে পারি। কথা কি বুঝছেন? কোনো সমস্যা আছে? এখন স্যার একটা কথা আমি একটু বুঝি, যে স্যার দ্রুতি আর বেগ দুইটা আমি কম্পারিজনলি পড়তেছি, আপনি যেন সহজে বুঝতে পারেন। এর জন্য আমি চাইলে আলাদা আলাদা ভাবে পড়াইতে পারতাম, প্রথমে দ্রুতি পরে বেগ। এখন আমি মনে করছি দ্রুতি আর বেগ দুইটা যদি আমি একদম কম্পারিজনলি পাশাপাশি তুলনা দিয়ে যাই, আমি আশা করতেছি আপনারা খুব ভালো বুঝবেন। এই কারণে দুইটা আমি পাশাপাশি লিখে পড়াইতেছি। আমার বোর্ডে জায়গা স্পেস একটু কম, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি একসাথে লিখে আপনাদেরকে বোঝানোর জন্য। স্যার এখন দেখেন তো, এখন আমি এককে যাই। দেখেন স্যার, এককটা আমার কি হবে? স্যার একক এবং মাত্রা দুইটা নির্ভর করে তার সূত্রের উপর। কার উপর স্যার? সূত্রের উপর। স্যার আমি যদি এককটা লিখতে চাই, বলেন তো স্যার, দ্রুতির একক নির্ভর করে হলো দূরত্বের একক আর সময়ের এককের উপর। স্যার দূরত্বের একক কি স্যার? অবভিয়াসলি মিটার। আর সময়ের একক কি স্যার? সেকেন্ড। কথা কি বুঝতে পারছেন? এখন এখন আমি যদি এটাকে যদি লিখি, স্যার কোনো কিছু যদি ভাগাকারে থাকে, সেটা যদি উপরে গুণাকারে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে ইনভার্স দিয়ে উপরে উঠাইতে হয়। এটা আমি আশা করতেছি আপনারা সবাই পারেন। কথা কি বুঝছেন? তার মানে দ্রুতির একক হলো এম এস ইনভার্স 1। যদি এখানে যদি আপনার মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার থাকতো, তখন এখানে কিন্তু আমি তুলতাম ইনভার্স 2। এখানে এস এর উপরে যদি 3 থাকতো, এখানে আমি ইনভার্স 3 দিয়ে উঠাইতাম। কথা কি বুঝছেন? তাহলে আপনি দেখেন, দ্রুতির একক আপনার আসছে এম এস ইনভার্স 1। তাহলে একইভাবে যদি আপনি বেগের এককটা আনেন স্যার, একটু এখানে তাকায় দেখেন, বেগের একক কি আসবে স্যার? সরণ একক। সরণ মানে দূরত্ব, দূরত্ব মানে হলো মিটার, তারপর সময় মানে সেকেন্ড। তো এইটা হবে এম এস ইনভার্স 1। কথা কি বুঝছেন? তার মানে আপনি তাকায় দেখেন, দ্রুতির একক আর বেগের একক দুইটা হলো একই। মানে দ্রুতি আর বেগ সবই কাছাকাছি মিলতেছে। এখন আমি যদি তার মাত্রাটা বের করতে চাই, আপনি একটু চিন্তা করেন তো স্যার, আপনি যদি তার যদি মাত্রা বের করতে চান, আমি আপনাকে আবারও বলছি, তার প্রত্যেকটা রাশির মাত্রা এবং একক নির্ভর করে তার সূত্রের উপর। স্যার দেখেন স্যার, এখানে আমি যদি লিখি স্যার দূরত্ব, এই উপরে হবে দূরত্বের মাত্রা। দূরত্বের মাত্রা হলো আপনার এল। এই দূরত্বের মাত্রা কি স্যার? এল। দূরত্বের মাত্রা হলো এল। এবং সময়ের মাত্রা হলো টি। এখন আপনি যদি একইভাবে যে টিটাকে যদি উপরে তুলেন, তাহলে এল টি ইনভার্স 1। তাহলে এইটা হলো আপনার কার মাত্রা বলেন তো স্যার? এল টি ইনভার্স 1। সেটা হলো আপনার দ্রুতির মাত্রা এল টি ইনভার্স 1। কথা বুঝছেন? এখন আপনি যদি একইভাবে যদি বের করেন স্যার, কার মাত্রা বের করবেন স্যার? যদি বেগের মাত্রা বের করেন, উপর আছে সরণ, সরণ মানে দূরত্ব, দূরত্বের মাত্রা হলো আপনার এল। এখন নিচে সময়ের মাত্রা হলো টি। তখন এইটাকে যদি আপনি লিখেন, এলটাকে যদি উপরে ওঠান, টি ইনভার্স 1। দেখেন একইভাবে। কথা কি বুঝছেন? মানে দ্রুতির সব কিছু স্যার বেগের সব কিছুর সাথে মিলতেছে। স্যার প্রথমে দেখেন, আমি সংজ্ঞা যখন পড়ছিলাম, পার্থক্য আমি কোন জায়গায় খুঁজে পাইছিলাম? একটা হিসাব করা হয় দূরত্ব দিয়ে, আর একটা হিসাব করা হয় সরণ দিয়ে। কথা কি বুঝতে পারছেন? একটা ছিল দূরত্বের পরিবর্তনের হার, সেটা ছিল দ্রুতি। আর একটা ছিল সরণের পরিবর্তনের হার, সেটা ছিল আমার বেগ। আমি বলছিলাম দ্রুতি হিসাব করা হয় দূরত্ব দিয়ে। দূরত্ব একটা স্কেলার রাশি, তাই দ্রুতিও একটা স্কেলার রাশি। এখানে আমি আবার বলছিলাম স্যার, যে সরণ পরিমাপ, বেগ পরিমাপ করা হয় সরণ দিয়ে। সরণ একটা ভেক্টর রাশি, তাই কি স্যার আমার বেগও একটা ভেক্টর রাশি। এরপরে দেখেন, তাহলে যেহেতু দূরত্বের পরিবর্তনের হার ছিল দ্রুতি, তাই দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। আর যেহেতু বেগ ছিল আপনার সরণের পরিবর্তনের হার, তাহলে বেগ ইকুয়াল টু লিখছিল আমি সরণ বাই সময়। কথা কি বুঝছেন? এখন বেগের একক আসছিল এম এস ইনভার্স 1, এবং দ্রুতির একক আসছিল আপনার এম এস ইনভার্স 1। এইগুলা কিভাবে বের করছি আমি আপনাকে বলে দিচ্ছি। মাত্রা আসছিল এল টি ইনভার্স 1, এগারো মাত্রা আসছে এল টি ইনভার্স 1। আর মাত্রা এবং
একক দুইটা আপনাকে লিখতে হবে সবসময় সূত্র থেকে। স্যার দেখেন দূরত্বের একক ছিল মিটার, এই যে মিটার লিখছি, সময়ের একক ছিল সেকেন্ড লিখছি আমি। কথা কি বুঝছেন? এখন এই ভাগাকার থেকে আপনি চাইলে এইভাবে লিখতে পারেন। এবার কিভাবে লিখবেন আমি বলছি, নিচে যেটা ভাগাকারে থাকবে এটাকে যদি এর সাথে আপনি গুণাকারে দিতে চান, এই এসটা আপনার এখানে ইনভার্স আকারে উঠবে। যদি এখানে স্কোয়ার থাকতো এস স্কোয়ার, তাহলে এখানে উঠলো এস ইনভার্স টু বা এস টু দি পাওয়ার মাইনাস টু। এখানে যদি ফোর থাকতো এস এর উপরে, তাহলে এখানে উঠতো এস টু দি পাওয়ার মাইনাস ফোর। কথা কি বুঝছেন? এইভাবে মোটাইতে পারি। নিচে কোনো কিছু থাকলে এটা উপরে গিয়া উঠলে পাওয়ারটা মাইনাস আকারে গিয়া উঠে। কথা কি বুঝছেন? ওকে, তাহলে বেগের একক আমি পাইলাম এমএস ইনভার্স ওয়ান, দ্রুতির একক পাইলাম আমি এমএস ইনভার্স ওয়ান। স্যার এখন আমি আপনাকে একটু বুঝাই, স্যার বেগ বা দ্রুতি এটা পরিমাপ করা হয় কি দিয়ে বলেন? এইটা যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় এই যন্ত্রের নাম হলো স্পিডোমিটার। স্পিডোমিটার। বেগ আর দ্রুতি এই দুইটা যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয়, যে যন্ত্রের নাম হলো স্পিডোমিটার। আমি বানানটা একটু ভালো করে লিখে দেই, স্পিডোমিটার। এইটাও পরিমাপ করা হয় আপনার স্পিডোমিটার দিয়ে। স্পিডোমিটার। কথা কি বুঝছেন? দূরত্ব বা বেগ নির্ধারণ করা হয় আপনার স্পিডোমিটার দিয়ে। কথা কি বুঝছেন? এখন বেগের একক পাইছি আমি এমএস ইনভার্স ওয়ান। বেগের একক মাঝে মধ্যে আপনাকে কিলোমিটার পার আওয়ার এইটাও থাকতে পারে। আমাদের বাংলাদেশে যে সাধারণ গাড়িগুলো আছে এই গাড়িগুলোতে বেগের একক কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে। স্যার বেগের একক আপনার এমএস ইনভার্স ওয়ান লিখতে পারেন কিলোমিটার পার আওয়ার। স্যার মিটারটাকে খালি বড় একক কিলোমিটারে দেওয়া আর এসটাকে শুধু ঘন্টাতে দেওয়া। কথা কি বুঝতে পারছেন? আপনি যখন গাড়ি চালান, আপনার কেউ যদি অটোতে বা টোটোতে উঠে থাকেন বা মোটরসাইকেলে উঠেন, দেখবেন চালানোর পরে যে সামনে একটা ঘড়ির কাঁটার মতো থাকে, আবার অনেকগুলোতে ডিজিটাল মিটার থাকে, লেখা থাকে যে এখন গাড়ি চলতেছে 120-এ, এখন গাড়ি চলতেছে 60, এখন গাড়ি চলতেছে 50। এগুলো আসলে কি স্যার? এগুলো আসলে ব্যাগ। এগুলো আসলে কি? যে গাড়ি যে চলতেছে 60-এ, তার মানে ওই সময় দেখবেন যে লিখা আছে 60 কিলোমিটার পার আওয়ার। ওই সময় লেখা থাকে কি স্যার? 60 কিলোমিটার পার আওয়ার। এখন একটা কথা বুঝেন, এই 60 কিলোমিটার পার আওয়ারকে আপনি কিন্তু এমএস ইনভার্স ওয়ানে রূপান্তরিত করতে পারেন। কথা কি বুঝছেন? আপনাকে অঙ্ক করার জন্য, আপনাকে এই ফিজিক্সের অঙ্ক করার জন্য আপনার যদি বেগটা দেওয়া থাকে কিলোমিটার পার আওয়ারে, এটা থেকে আপনাকে নিতে হবে এমএস ইনভার্স ওয়ানে। এখন কিলোমিটার পার আওয়ার থেকে আপনি যদি এমএস ইনভার্স ওয়ানে নিতে চান, আপনাকে সহজভাবে আপনি মনে রাখবেন যে কিলোমিটারকে আপনি যদি মিটারে বানাতে চান 1000 দ্বারা গুণ দিতে হবে। স্যার এই যে দেখেন, আমি এখানে ছিল কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটার পার আওয়ারকে আমি এমএস ইনভার্স ওয়ানে বানাবো, মানে কিলোমিটারকে মিটার নিব। কিলোমিটারকে মিটারে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ, এই গুণ দিতে হয়। এই যে কিলোমিটার ছিল 1000 দিয়ে গুণ দেওয়াতে কিলোমিটার আর নাই, মিটার হয়ে গেছে। এরপরে ঘন্টা, ঘন্টা মানে 3600। 1 ঘন্টা মানে কত স্যার? 3600। আপনি মনে রাখবেন 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600। তার মানে ঘন্টাকে সেকেন্ডে নিতে চাইলে আপনাকে 3600 দিয়ে যা করার করতে হবে। আপনি ভাগ করবেন না, গুণ করবেন। আমি বললাম যে পার, এই পার মানে ভাগ, আমি কিন্তু আগে বলে আসছিলাম। তাহলে আপনি ভাগ করবেন কত দ্বারা স্যার? যে 3600 দ্বারা ভাগ করবেন। এখন এইটাকে এটা দ্বারা ভাগ করার পরে সেকেন্ড হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এখন এটা দিয়ে যা আসবে তাই, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য। তো এরপরে এরপরে আপনি কি করবেন স্যার? এরপর কাটাকাটি করে উত্তর যা আসবে তাই। কথা কি বুঝাইতে পারছি? দেখেন আমি যদি হিসাবটা যদি করে দিই আপনাদেরকে, যে ক্যালকুলেটর কই আমার, এখন যদি আমি যদি আপনাকে যদি হিসাব যদি করে দেই, এখন দেখেন হিসাবটা কত আসবে এখানে। আহ, আমি যদি বলি, তার মানে এই শূন্য এই শূন্য এই শূন্য শূন্য কাটছিলাম, তার মানে 60 ইন্টু 10 ইন্টু এটাকে ভাগ করবো কত দ্বারা? 3600 দ্বারা। 36 দ্বারা 36, এখানে এটা হলো 16.66। এখানে কত আসছে স্যার? 16.66 এমএস ইনভার্স ওয়ান। এইভাবে আপনি থাকলে আপনি কিলোমিটার পার আওয়ার যদি থাকে আপনি এটাকে এমএস ইনভার্স ওয়ানে রূপান্তর করতে পারেন। এই যে আপনার এখানে 60 কিলোমিটার পার আওয়ার ছিল, 60 কিলোমিটার পার আওয়ারকে আমি এমএস ইনভার্স ওয়ানে নেওয়ার জন্য আমি আপনাকে বলছি প্রথমে 1000 দিয়ে গুণ দিয়া কিলোমিটারকে মিটারে নেবেন, পরে 3600 দ্বারা ভাগ দিয়া সেকেন্ডে নেবেন। তো কিলোমিটার পার আওয়ারকে আপনি সবসময়, আপনি যদি চিন্তা করেন মুখস্থের মতো আপনি এটা মনে রাখবেন, মনে রাখতে পারবেন, সবসময় এই রুলস মানবে। কথা কি বুঝছেন? যে কিলোমিটার পার আওয়ারকে আপনি এমএস ইনভার্স ওয়ান নেওয়ার জন্য 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দ্বারা ভাগ করে দিবেন, আপনার অঙ্ক হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? তাইলে এখানে আপনাকে যদি প্রশ্ন করে 60 কিলোমিটার পার আওয়ার বলতে কি বুঝো? 60 কিলোমিটার পার আওয়ার বলতে কি বুঝো? স্যার 60 কিলোমিটার পার আওয়ার বলতে বুঝায়, কি বললাম স্যার? 60 কিলোমিটার পার আওয়ার বলতে বুঝায় যে গাড়িটা, মানে কোনো গাড়ির ব্যাগ, কোনো বস্তুর ব্যাগ 60 কিলোমিটার পার আওয়ার বলতে কি বুঝায়? কোনো বস্তুর ব্যাগ 60 কিলোমিটার পার আওয়ার বলতে বুঝায় ওই গাড়িটা যেইভাবে চলতেছে যদি এইভাবে চলে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করবে। কথা কি বুঝাইতে পারছি? কোন বস্তুর বেগ 60 কিলোমিটার পার আওয়ার বলতে বুঝায় ওই গাড়িটা প্রতি ঘন্টায়, পার আওয়ার মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার পথ অতিক্রম করবে।
কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় সমস্যা আছে কারো? স্যার দেখেন, এখন আমি দ্রুতি আর বেগ এই দুইটা জিনিস আমি পড়া শুরু করলাম। কথা কি বুঝতে পারছি? দ্রুতি আর বেগ এই দুইটা জিনিস আমি পড়া শুরু করলাম। এখন দ্রুতি মানে আমি পড়ছি দূরত্ব দিয়ে হিসাব করতে হয়, বেগ আমি পড়ছি তা স্মরণ দিয়ে হিসাব করতে হয়। তাহলে দ্রুতি যেহেতু দূরত্ব দিয়ে হিসাব করতে হয়, তাই দ্রুতির সূত্র হয়ে গেছে আমার দূরত্ব বাই সময়, আর বেগের সূত্র হয়ে গেছে আমার স্মরণ বাই সময়, কারণ এটা স্মরণ দিয়ে হিসাব করতে হয়। আর দ্রুতি আর দূরত্ব দুইটা আপনাকে একক সময় দিয়ে হিসাব করতে হবে, একক সময়। কথা কি বুঝছেন? একক সময় দিয়ে আপনাকে হিসাব করতে হবে। ওকে স্যার, এখন দেখেন তাহলে এরপরে দ্রুতি সূত্র হয়েছে এস বাই টি, সরি ডি বাই টি, আর ব্যাগ হয়েছে এস বাই টি। দুইটার এককও সেম, এম এস ইনভার্স ওয়ান, আর দুইটার মাত্রাও সেম, এল টি ইনভার্স ওয়ান। এখন আমি আপনাকে বলছি ব্যাগ এবং দ্রুতি দুইটা হিসাব করতে হয় স্পিডোমিটার যন্ত্র দিয়ে। যে যন্ত্রটার মধ্যে ভাসে, যেমন টোটোতে বা আপনার মোটর সাইকেলে যে যন্ত্রের মধ্যে আপনার ব্যাগটা ভাসতেছে, সেই যন্ত্রটার নামই হলো আপনার স্পিডোমিটার। সেই যন্ত্রের নাম কি স্যার? স্পিডোমিটার। ওকে, এখন স্পিডোমিটারকে আমি যখন কিলোমিটার পার আওয়ারে নিব, সরি আমার মানে আমি বলছিলাম যে ব্যাগের একক এম এস ইনভার্স ওয়ান, এটা কিলোমিটার পার আওয়ারে থাকতে পারে। কিলোমিটার পার আওয়ারে থাকলে আমি এম এস ইনভার্স ওয়ানে কিভাবে নিব স্যার? 1000 দিয়ে গুণ দিয়ে 3600 দ্বারা ভাগ দিব। কথা কি বুঝাইতে পারছি? মুছে গেল। 1000 দ্বারা গুণ দিয়া পরে আমি 3600 দ্বারা ভাগ দিয়ে দিব। কথা কি বুঝাইতে পারছি? এই চল হিসাব। এখন দেখেন, এখন আমাকে আর একটা বিষয় পড়তে হবে, যে গড় দ্রুতি। গড় দ্রুতি এই জিনিসটা কি একটু দেখেন স্যার। দ্রুতি বোঝার পরে আপনাকে আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো গড় দ্রুতি। কথা কি বুঝাইতে পারছি? দেখেন একটু এই জায়গাটা একটু আপনারা একটু খাতা কলম নিয়ে এগুলো একটু উঠান। যেমন গড় দ্রুতি যদি আমি আপনাকে বুঝাইতে চাই, আমি আপনাকে প্রথমে একটু একটা এক্সাম্পল দিই, যে এক ব্যক্তি ধরেন, এক ব্যক্তি যে যে এক ঘন্টায়, এক ব্যক্তি 1 ঘন্টায় আপনার 20 কিলোমিটার পথ অতিক্রম করে। এক ব্যক্তি 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। এক ব্যক্তি 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ অতিক্রম করে। পরে আবার বলো তারপরের 1 ঘন্টায় 10 কিলোমিটার পথ অতিক্রম করে। এখন তার গড় দ্রুতি কত? তার গড় দ্রুতি কত? এখন আপনি বুঝেন স্যার, গড় দ্রুতি মানে হইল কোনো একটা বস্তু, গড় দ্রুতি মানে হলো কোনো একটা বস্তু মোট যতটুকু পথ অতিক্রম করছে, মানে তার মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। কথা কি বুঝছেন? গড় দ্রুতি মানে হলো মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। কথা কি বুঝছেন? টোটাল সে যতটুকু পথ অতিক্রম করছে, মানে যাত্রাকালে সে যতক্ষণ সময় যাত্রা করছে, বা যতক্ষণ সময় সে গাড়ি দিয়ে হাঁটাহাঁটি করছে, বা সে হাঁটাহাঁটি করছে বা গাড়ি দিয়ে দৌড়াদৌড়ি করছে, টোটাল সে যাত্রাকাল। যাত্রাকাল কতক্ষণ আপনি বলেন তো? প্রথমে ছিল 1 ঘন্টা, তারপরে ছিল আর 1 ঘন্টা। এই 2 ঘন্টায় সে টোটাল যতটুকু পথ সে অতিক্রম করছে। এই টোটাল অতিক্রান্ত যে দূরত্বটা, এইটাকে আমি টোটাল সময় দ্বারা ভাগ দিই। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি দেখেন তো, তার এখানে যদি আমি তার কি বের করতে চাই, তার যদি আমি গড় দ্রুতি বের করতে চাই, তার যদি আমি গড় দ্রুতি এখান থেকে বের করতে চাই, আপনি একটু বুঝেন যে তার গড় দ্রুতি গুলো শুধু লিখবো মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ বা মোট অতিক্রান্ত দূরত্ব, মানে সে তার যাত্রাকালে টোটাল যতটুকু পথ অতিক্রম করছে, এটা বাই মোট সময়। কি দিব স্যার? মোট সময়। স্যার মোট অতিক্রান্ত তার দূরত্ব কত আপনি বলেন তো? প্রথমে সে গেছিল হলো 20 কিলোমিটার যুগ, তারপরে আবার গেছে 10 কিলোমিটার। সে টোটাল ছিল স্যার এখানে স্যার এই যে এইটা। এখন তার সময় কতটুকু? প্রথমে ছিল তার 1 ঘন্টা, পরে ছিল তার আরো 1 ঘন্টা। কথা কি বুঝছেন? টোটাল ছিল তার 30। টোটাল আমি এই পাশ দিয়ে লিখি, একটু জায়গা আমি শর্ট করতেছি, যে এই পাশ দিয়ে আমি যদি লিখি তার 30 কিলোমিটার, আর এইখানে ছিল তার 2 ঘন্টা। আমি যদি কাটাকাটি করি তাহলে হবে 15 কিলোমিটার পার আওয়ার। আমি এটাকে যদি একটু শর্ট করে যদি এই জায়গায় লিখি স্যার, তাহলে হয়ে যাবে স্যার, এটা কাটাকাটি করলে 15 কিলোমিটার পার আওয়ার।
এইটা ছিল তার হইলো গড় দ্রুতি। গড় দ্রুতি মানে হলো টোটাল সে যতক্ষণ পথ হাঁটছে বা যতক্ষণ পথ সে রাস্তার মধ্যে হাঁটাহাঁটিতে বা অতিক্রান্ত অবস্থায় ছিল, সে টোটাল অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। সে টোটাল হাঁটছিল মানে কতটুকু, 20 কিলোমিটার, 10 কিলোমিটার, 30 কিলোমিটার পথ সে হাঁটছিল। আর টোটাল সময় কতটুকু, 1 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা। এই ছিল 15, মানে ভাগ করলে 15 কিলোমিটার। এটা ছিল তার গড় দ্রুতি। এখন তো দ্রুতি আর গড় দ্রুতির মধ্যে পার্থক্যটা কি একটু বুঝেন। দ্রুতি মানে হইলো, দ্রুতি হলো তার বিশেষ সময়ের, মানে একক সময়ের। দ্রুতি মানে হলো তার একক সময়ের, কথা কি কোনো একক সময়ের। স্যার দেখেন, এখন এইখানে যদি আমি তার দ্রুতি হিসাব করি স্যার, তাহলে প্রথম 1 ঘন্টায় তার দ্রুতি ছিল 20 কিলোমিটার/আওয়ার। এখন আমি যদি তার দ্রুতি লিখি স্যার, দ্রুতি, স্যার দ্রুতি সে যে চলছে, স্যার একটু একটা জিনিস চিন্তা করেন তো, প্রথম 1 ঘন্টা যেতে 20 কিলোমিটার, পরের 1 ঘন্টা গেছে 10 কিলোমিটার। স্যার টোটাল রাস্তা সে যতক্ষণ হাঁটছে, সব সময় কি তার দ্রুতির মান সমান? বা সবসময় কি তার সময় এবং অতিক্রান্ত দূরত্বের মান কি সমান? না স্যার, সমান না। যেমন আপনি একটা জিনিস বুঝেন, যেমন এই লোক এই জায়গা থেকে যাত্রাটা শুরু করছে, এই জায়গা থেকে যাত্রা শুরু করে সে প্রথমে 20 কিলোমিটার আসছে, 20 কিলোমিটার আসছে 1 ঘন্টায়, ভালো কথা। এবং পরের 1 ঘন্টায় সে গেছে মাত্র 10 কিলোমিটার। এখানেও সময় তার 1 ঘন্টাই লাগছে, কথা কি বুঝছেন? মানে এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য টোটাল যেটা আপনার হিসাবটা করলেন, এটা হবে আপনার গড় দ্রুতি, কথা কি বুঝছেন? কিন্তু এইখান থেকে এখানে এটার দ্রুতি আলাদা, এটার দ্রুতি আলাদা। তার মানে দ্রুতি মানে হলো আলাদা আলাদা একক সময়ের, কথা কি বুঝাইতে পারছি? দ্রুতি মানে হলো আলাদা আলাদা একক সময়ের। স্যার তাহলে প্রথম 1 ঘন্টায় তার দ্রুতি, প্রথম 1 ঘন্টায় দ্রুতি, প্রথম 1 ঘন্টায় তার দ্রুতি, প্রথম 1 ঘন্টায় তার দ্রুতিটা কত একটু বলেন তো আমাকে। প্রথম 1 ঘন্টায় তার দ্রুতি হইল স্যার 20 কিলোমিটার/আওয়ার। 1 ঘন্টা 20 কিলোমিটার গেছিল না, 20 কিলোমিটার/আওয়ার। তারপরের 1 ঘন্টায়, পরের 1 ঘন্টায় তার দ্রুতি কত বলেন? পরের 1 ঘন্টায় তার দ্রুতি, পরে 1 ঘন্টায় হিরে 10 কিলোমিটার, তার মানে 10 কিলোমিটার/আওয়ার। তার মানে গড় দ্রুতি আর দ্রুতি, এই দুইটা জিনিস আমি যদি বুঝতে চাই, আমাকে প্রথমে বুঝতে হবে স্যার গড় দ্রুতি বের করা হয় টোটাল রাস্তার, সে তার যাত্রা কালে যতটুকু সময়, যতটুকু রাস্তা সে অতিক্রম করছে, যতটুকু দূরত্ব সে অতিক্রম করছে, টোটাল দূরত্বটা কি আমি ভাগ করব টোটাল সময় দ্বারা, এইটা বেরোবে তার গড় দ্রুতি। মোট অতিক্রান্ত দূরত্ব ভাই মোট সময়, আর তার দ্রুতি বের হবে স্পেশাল কিছু মুহূর্তের, মানে আলাদা আলাদা একক সময়। সংজ্ঞায় লিখছি দেখেন, কোন বস্তুর একক সময়ের দূরত্ব, প্রতি একক সময়ের যে এতটুকু জায়গার দ্রুতি আলাদা, এতটুকু জায়গার দ্রুতি আলাদা, আলাদা আলাদা করে বের করবো, সেটা বেরোবে আমার দ্রুতি। সবটাকে আমি একসাথে করে বের করবো, সেটা বেরোবে আমার গড় দ্রুতি, কথা কি বুঝতে পারছেন? এখন দেখেন এই জায়গায় আরেকটা শব্দ আপনার আসে, তাৎক্ষণিক দ্রুতি। স্যার দ্রুতি যেই কথা, তাৎক্ষণিক দ্রুতি একই কথা, দ্রুতি বা তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। স্যার কনসেপ্টগুলো একদম ক্লিয়ার করেন স্যার। দ্রুতি যেই কথা, তাৎক্ষণিক দ্রুতি একই কথা, কথা কি বুঝাইতে পারছি? স্যার দেখেন, আমি আপনাকে বলছিলাম যে গড় দ্রুতি মানে হলো সে টোটাল যতটুকু পথ হাঁটছে, সে তার যাত্রাকালে টোটাল অতিক্রান্ত পথ এবং যাত্রাকালে যতটুকু সময় তার এনে লাগছে, টোটাল অতিক্রান্ত পথকে আমি যখন টোটাল সময় দ্বারা ভাগ করে দেবো, সেটা বেরোবে তার গড় দ্রুতি। আর দ্রুতি মানে হলো তার একক সময়ের। এখন সে দেখেন এই যে ডাক্তার মধ্যে, সে প্রথম 1 ঘন্টায় যেভাবে গেছে, পরের 1 ঘন্টায় কি সে এইভাবে গেছে না, সেটা প্রথম 1 ঘন্টায় দ্রুতির মান আলাদা এবং পরের 1 ঘন্টায় দ্রুতির মান আলাদা। তো প্রথম 1 ঘন্টা যদি আপনি বের করেন, তাহলে এইটা বের হবে একটা দ্রুতি, এইটা বের হবে একটা দ্রুতি, কথা কি? তার গড় দ্রুতি হলো এভারেজ, টোটালটা একসাথে করে আমি বের করবো, গড় দ্রুতি মানে হলো এভারেজ, কথা কি বুঝতে পারছেন? আর দ্রুতির আরেক নাম হলো তাৎক্ষণিক দ্রুতি, কোনো বিশেষ মুহূর্তের গতি। আপনি চাইলে, আপনাকে যদি বলে প্রথম 1 ঘন্টার দ্রুতি কত, আপনাকে কিন্তু বলতে পারবে না প্রথম 1 ঘন্টার গড় দ্রুতি কত, আপনাকে বলতে হবে প্রথম 1 ঘন্টার দ্রুতি কত বা প্রথম 1 ঘন্টার তাৎক্ষণিক দ্রুতি কত। তখন আপনি প্রথম 1 ঘন্টায় দেবেন কতটুকু পথ অতিক্রম করছে, 20 কিলোমিটার, কত ঘন্টায়, এক ঘন্টায়। তখন আপনি প্রথম 1 ঘন্টা যদি আপনাকে যদি এখানে মনে করেন যে বললো প্রথম 1 ঘন্টায় দ্রুতি কত, আপনি দেখবেন প্রথম 1 ঘন্টায় কতটুকু পথ অতিক্রম করছে, 20 মিটার, 20 কিলোমিটার। এখন কতটুকু সময় স্যার, 1 ঘন্টায়। তার মানে আপনি বলতে পারেন 20 কিলোমিটার/আওয়ার। এইটা স্যার আপনার দ্রুতি, বা এটা হলো আপনার তাৎক্ষণিক দ্রুতি, কথা কি বুঝাতে পারছি? ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করেন, একটু ভিতর থেকে ফিল করেন। ফিজিক্স মানেই হলো এমন, এই টপিকগুলো একটু বুঝার টপিক, একটু বুঝতে হবে, কথা কি বুঝাইতে পারছি? দেখেন একটু চিন্তা করেন।
দেখছেন? তাহলে গড় দ্রুতি আর দ্রুতি আমি আশা করি বুঝতে পারছি। ডাস্টার করে রাখলাম, ডাস্টার। স্যার আমি তাহলে গড় দ্রুতিটা একটু আমি মুছে দিচ্ছি স্যার, মুছে দিলাম, সবাই বুঝতে পারছি তাই। এখন দেখেন আমি যদি আপনাকে যদি গড় বেগটা বুঝাই, স্যার আমি যদি আপনাকে যদি গড় বেগটা এখন বুঝাইতে চাই, স্যার গড় বেগটা মানে হলো, স্যার গড় বেগ সেম গড় দ্রুতির মতো, মানে মুঠ অতিক্রান্ত সরণকে, কি বললাম, মুঠ অতিক্রান্ত সরণকে যদি আপনি সময় দিয়ে ভাগ করেন, মুঠ অতিক্রান্ত সরণকে, মুঠ অতিক্রান্ত সরণকে, মুঠ অতিক্রান্ত সরণকে সময় দিয়ে ভাগ করলে, সময় দিয়ে ভাগ করলে, মুঠ অতিক্রান্ত সরণকে সময় দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই হলো গড় বেগ। স্যার এখানে দেখেন আমার গড় দ্রুতিটা ছিল মুঠ অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে, মানে টোটাল সে যতটুকু পথ হাঁটছিল বা অতিক্রম করছিল এবং যতটুকু সময়ে করছিল ওই দূরত্বটাকে সময় দিয়ে ভাগ করলে আমি গড় দ্রুতি পাইতাম। এখন যেহেতু আমি গড় বেগ বের করতে চাই, বেগের লোকে যেহেতু সরণের সম্পর্ক, বেগের সাথে কার সম্পর্ক স্যার? সরণের। যে টোটাল অতিক্রান্ত সরণটাকে আমি সময় দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হবে আমার গড় বেগ। তার মানে গড় বেগের আমি সূত্র কি লিখতে পারি একটু বলেন? গড় বেগের আমি সূত্র লিখতে পারি যে বলেন গড় বেগ, এটাকে অনেকে ব্যাগকে ভি দ্বারা প্রকাশ করে, তো গড় বেগকে অনেকে ভি ড্যাশও বলে, কথা কি বুঝছেন? এটাকে আচ্ছা ভি ড্যাশ আমি বাদ দিলাম, যে গড় বেগ সমান সমান আমি যদি লিখি তাহলে মুঠ সরণ, আমি কি লিখবো? মুঠ সরণ ডিভাইডেড বাই সময় বা মুঠ সময়, কথা কি বুঝতে পারছেন? দেখেন এখন দেখেন আমি যদি এই জায়গায় যদি একটা দাগ দিই আপনাকে, যে একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝি, এক ব্যক্তি যে ৬০ মিটার পথ অতিক্রম করলো, অতিক্রম করলো কতটুকু সময় ধরা? এক ব্যক্তি ৬০ মিটার পথ অতিক্রম করলো ধরো তোমার ২০ সেকেন্ডে, ২০ সেকেন্ডে, তার ব্যাগ কত হবে? তার ব্যাগ কত হবে? এখন আপনাকে যদি আপনি যদি এইটা থেকে যদি অ্যান্সার করা শুরু করেন, স্যার আমি যদি তার ব্যাগ বের করতে চাই, আমি দেখবো তার টোটাল অতিক্রান্ত পথ সেটা হলো ৬০ মিটার, এটাকে কতটুকু সময় স্যার? ২০ সেকেন্ড সময়। তাই আমি যদি ৬০কে যদি ২০ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে হবে স্যার 3 ms ইনভার্সন। খুব সহজে আমার বাইরে হয়ে গেছে, কথা কি বুঝতে পারছো? এখন আমি আরেকটা উদাহরণ একটু দেখি, যে এক ব্যক্তি, আবার এক ব্যক্তি ধরো তোমার যে 10 মিটার পথ, এক ব্যক্তি 10 মিটার পথ পশ্চিম দিকে, পশ্চিম দিকে গিয়ে তারপরে আবার 4 মিটার পূর্ব দিকে চলে আসে, পূর্ব দিকে চলে আসে, তাহলে তার গড় বেগ কত হবে? গড় বেগ কত হবে? দেখেন একটু ফিল করেন। ওকে, তার সরি স্যার, তার সময়টা দিতে হবে তো। চলে আসা, এখানে ধরেন আমি ধরেন সাইডে বলে দিলাম, এটার জন্য তার সময় লাগছে ধরেন তার 10 সেকেন্ড। আমি সময়টা বলে দিলাম পাশে দিয়ে, সময়টা এখানে বলে দিতে হবে, সময় বলে না দিলে তো আসলে ব্যাগ বা গড় ব্যাগ বের করা যাবে না, একটু বুঝেন। স্যার এখানে দেখেন এখন আমি একটু সরি বলে নিই আপনাদের কাছে, যে প্রথম যেই আমি ভিডিওটা করতেছিলাম এখানে ক্যামেরার প্রবলেমের কারণে ভিডিওটা কেটে গেছিল, তাই এই জায়গা থেকে আমি আবার আপনাদেরকে একটু বুঝাইতেছি, একটু বুঝে নেন। স্যার দেখেন লিখাগুলো হয়তো দেখতেছেন আগে কালার কালি দিয়ে লিখা টিকা ছিল, পরে আমি ভিডিও একদম কন্টিনিউয়াসলি করে যেতেছিলাম, পরে ক্যামেরা প্রবলেমের কারণে অফ হয়ে গেছিল। স্যার আমি একটু এখানে আপনাকে বুঝাই দিই, দেখেন স্যার আমরা পড়তেছিলাম গড়বেগ, স্যার গড়বেগের মধ্যে ঘটনা কি ছিল বলেন? গড়বেগ মানে হলো মুঠ সরণ বাই সময়, মানে টোটাল তার সরণ যতটুকু, তার সরণ যতটুকু হয়েছে সরণটাকে সময় দিয়ে ভাগ দিব, সেটা বেরোবে আমার গড়বেগ।
স্যার এখানে আপনাকে বলছে এক ব্যক্তি 10 মিটার পথ পশ্চিম দিকে গিয়ে তারপরে আবার 6 মিটার পূর্ব দিকে চলে আসে। আমি যদি একটু চিত্রটা যদি আঁকি, স্যার একটু দেখেন, এখানে ধরেন এই লোকটা দাঁড়ায় আছে স্যার, এখানে এই লোক দাঁড়ায় আছে স্যার, এইটা যদি পশ্চিম দিক হয়, একটু আমাকে বলেন তো, তাহলে এইটা নিশ্চিত কোন দিক স্যার? পূর্ব দিক, কারণ পশ্চিমের উল্টা দিকে কি থাকে স্যার? পূর্ব দিক। কথা কি বুঝতে পারছেন? এখন প্রথমে বলতেছে এখানে এক লোক দাঁড়ায় ছিল, এখান থেকে সে 10 মিটার পশ্চিম দিয়ে গেছে স্যার, ধরলাম এখান থেকে সে এই যে সে 10 মিটার আসলো, কথা বুঝছেন? তার মানে সে 10 মিটার পশ্চিম দিকে আসলো, আইসা সে আবার করছে কি স্যার, 6 মিটার পূর্ব দিকে চলে আসছে। সে আবার পূর্ব দিক, এদিকে পশ্চিম হলো অবশ্যই এদিকে পূর্ব, সে আবার এদিকে চলে আসছে, এদিকে কতটুকু আসছে স্যার? 6 মিটার। কথা কি বুঝতে পারছেন? সে প্রথমে 10 মিটার গেল, সে প্রথমে আপনার 10 মিটার গেল পশ্চিম দিকে, এইখান থেকে এই পর্যন্ত 10 মিটার আসছে, 10 মিটার। পরে আবার সে পূর্ব দিক, এদিকে পশ্চিম, এদিকে হলো পূর্ব, সে আবার এদিকে পূর্ব দিকে আসছে 6 মিটার। এখন তার পজিশন হলো এখানে। আপনি যখন তার গড় বেগ বের করবেন, বলেন তো, তার যদি আপনি গড় বেগ বের করতে চান, আপনি তার গড় বেগ বের করলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে করতে হবে হলো মুঠ সরণ ডিভাইডেড বাই মুঠ সময়। সরণ মানে কি? সরণ মানে টোটাল, সরণ মানে হলো তার যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে, শুরু করছে কোথায়? এইখানে স্যার। শেষ করছে কোথায়? এইখানে। শুরুর বিন্দু এবং শেষ বিন্দুর সবচেয়ে অল্প সময়ের দূরত্ব, মানে এইটা হলো তার সরণ। আপনি বলেন তো, এইখান থেকে এই পর্যন্ত যদি 10 হয়, এতটুকু যদি 6 হয়, এতটুকুর মান কত হবে স্যার? 10 - 6। তাহলে এইটা হলো তার সরণের মান। এটা কার মান? সরণের মান। আমি আবার বলছি, গড় বেগ বের করতে গেলে আমাকে মুঠ সরণ ডিভাইডেড বাই সময়। কথা কি বুঝছেন? মুঠ সরণ হইলো আমার এখানে 10 4, এরপরে এখানে আমার মোট সময় হলো 10। এখন দেখেন 10 সেকেন্ড। এখন আপনি যদি করেন 4/10, মানে এখানে হবে 0.4 ms ইনভার্স 1। এটা হলো আপনার সেই ঘরবেগের মান। স্যার এখন আপনি এই জিনিসগুলো একটু ফিল করেন স্যার, এই জিনিসগুলা একটু ভিতর থেকে ফিল করতে হবে। এখন ফিজিক্সটাই এরকম স্যার। স্যার আমার দ্রুতি কি ছিল? দ্রুতি ছিল হলো নির্দিষ্ট সময়ের আলাদা আলাদা খণ্ডিত খণ্ডিত। কথা কি বুঝছেন? আপনি একক সময়ের বের করবেন, সেটা ছিল দ্রুতি। আর টোটাল দূরত্বকে টোটাল সময় দ্বারা ভাগ করবেন, মানে যতক্ষণ সময় সে হাঁটলো, মানে যতটুকু রাস্তা সে হাঁটলো, টোটাল রাস্তাটা কি আপনি সময় দিয়ে, টোটাল সময় দিয়ে ভাগ করবেন, সেটা বেরোবো গড় দ্রুতি। কথা কি বুঝছেন? এখন আপনি তো সব সময় আর সমানভাবে হাঁটতে পারবেন না, কখনো একটু বেগ কম থাকবো, কখনো একটু কম থাকবো, কখনো একটু বেশি থাকবো, কখনো এই সময়ের মধ্যে বেশি হাঁটবেন, কখনো কম হাঁটবেন। কথা কি বুঝছেন? দ্রুতি মানে হলো আলাদা আলাদা বিশেষ সময়ের। কথা কি বুঝছেন? আর বেগের ক্ষেত্রেও গড় বেগ মানে হলো টোটাল সরণ। টোটাল সরণ স্যার এই ডাক্তারের মধ্যে আমি দেখতে পাচ্ছি তার টোটাল সরণ ছিল 4। টোটাল সরণটাকে আমি টোটাল সময় দিয়ে ভাগ দিছিলাম, তখন এখানে বেড়েছিল আমার গড় বেগ। কথা কি বুঝছেন? আর বেগ বের করার জন্য এখানে থাকায় দেখেন, এক ব্যক্তি 60 কিলোমিটার পথ অতিক্রম করছিল 20 সেকেন্ডে। এখন তার বেগ নির্ণয় করার জন্য টোটাল তার দূরত্ব যেটা ছিল, এটা সময় দ্বারা ভাগ করে দিয়ে আমি তার বেগ বের করে ফেলছিলাম। কথা কি বুঝছেন? এখন বেগ মানে হইল আপনার স্পেশাল সময়ের। কথা কি বুঝতে পারছেন? স্পেশাল সময়ের কোন একটা বিশেষ মুহূর্তের। আর গড় বেগ মানে হলো কি স্যার, আমি গড় বেগ বলছি টোটাল সরণটাকে সময় দিয়ে ভাগ করে দেবো, তার গড় বেগ বেরিয়ে যাবো। এখন গড় বেগ মানে গড় বেগ স্যার, বেগের আরেক নাম আবার তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ যে কথা, বেগ একই কথা। দ্রুতি যে কথা, তাৎক্ষণিক দ্রুতি একই কথা। কথা কি বুঝছেন? ওকে স্যার, এই বিষয়গুলো ছিল এখানে আমার। স্যার বিষয়গুলো একটু বুঝবেন এবং পড়বেন, আশা করি সবাই বুঝতে পারবেন। এখন দেখেন, তাহলে এখন যদি আমরা সামনের দিকে যাই, এখন আমি যদি বলি স্যার আমার ব্যাগ ছিল স্যার 2 প্রকার। ব্যাগ ছিল কয় প্রকার স্যার? আগে ব্যাগ 2 ধরনের কি স্যার? ব্যাগ ছিল আমার 2 ধরনের। ব্যাগ কয় ধরনের ছিল স্যার? 2 ধরনের। ব্যাগ ছিল আমার 2 ধরনের। একটা ছিল আমার আদি বেগ, একটা ছিল আমার আদি বেগ, আর একটা ছিল আমার শেষ বেগ, আর একটা কি ছিল আমার? শেষ বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। আদি বেগ মানে হলো শুরুর বেগ। কোনো বস্তু যাত্রা শুরু করলে বা কোনো বস্তু যখন চলতে শুরু করে, চলার শুরুতে যেই বেগ থাকে, এটা হলো তার আদি বেগ। আর চলতে চলতে শেষে গিয়ে যে বেগ প্রাপ্ত হয়, এটা হলো তার শেষ বেগ। কথা কি বুঝাইতে পারছি? কোনো বস্তুর চলার সময় শুরুতে যেই বেগ থাকে, এটা তার আদি বেগ, এবং শেষে গিয়ে যেই বেগ প্রাপ্ত হয়, এটা তার শেষ বেগ। কথা কি বুঝছেন? তার মানে আমি বলতে পারি, কোনো বস্তুর যাত্রা শুরুতে যে বেগ থাকে, সেটা তার আদি বেগ, বা কোনো বস্তু যে বেগ নিয়ে চলতে শুরু করে, এটা তার আদি বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করে। আর কোনো বস্তু চলতে চলতে শেষে গিয়ে যে বেগ প্রাপ্ত হয়, এটা তার শেষ বেগ। শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করে। যেমন আমি যদি এখানে বলি স্যার, এখানে আমার একটা বস্তু, মনে করেন যে একটা গাড়ি ছিল, এই গাড়ির শুরুতে আপনি বেগ দেখছেন, ধরেন আপনার ধরেন 2 ms−1 বেগ নিয়ে চলতে শুরু করছে, সে এখান থেকে ধরেন আপনার 10 সেকেন্ড চলে। 10 সেকেন্ড চলার পরে আপনি তার বেগ দেখছেন, মনে করেন যে এখানে আপনি 5 ms−1। কথা কি বুঝছেন? এখন এই জায়গায় ঘটনা কি হলো, তার আদি বেগ কত বলেন তো? যে গাড়ি চলার সময় শুরুতে যে বেগ ছিল, তাহলে 2 ms−1, এটা ছিল তার আদি বেগ। কথা কি বুঝতে পারছেন?
এমনকি শেষে গিয়া কত বেগ প্রাপ্ত হয়েছে স্যার 5 ms ইনভার্স 1, তাহলে এটা হলো তার শেষ বেগ। কথা কি বুঝছেন? আর যে সময়ে গেছে এটা তো অবশ্যই সময় 5 সেকেন্ড। কথা কি বুঝছেন? শুরুতে যে বেগ থাকবে এটা আদি বেগ, শেষে যে বেগ থাকবে এটা হলো তার শেষ বেগ। স্যার এখন যদি উদ্দীপক আপনাকে যদি এইভাবে যদি বলে দেয় যে এইখান থেকে একটা গাড়ি চলতে শুরু করছে, সে অবশ্যই স্থির অবস্থান থেকে চলতে শুরু করছে। কোন অবস্থান হতে স্যার? স্থির অবস্থান হতে। সে স্থির অবস্থান হতে সে এখানে 10 সেকেন্ড চলে। কতক্ষণ চলে? 10 সেকেন্ড চলে। 10 সেকেন্ড চলার পরে আমি দেখতে পাই তার বেগ হইলো আপনার ধরেন 10 ms ইনভার্স 1। কথা কি বুঝছেন? তখন এইটার ক্ষেত্রে তার আদি বেগ কত হবে বলেন তো? কোন অবস্থান থেকে চলতে শুরু করে? স্থির অবস্থান। যদি কোনো বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করে তার আদি বেগ হয় 0, এবং চলতে চলতে শেষে গিয়ে যে বেগটা প্রাপ্ত হয়েছে সেটা হলো তার শেষ বেগ। তার শেষ বেগ হলো 10 ms ইনভার্স 1, আর এই ক্ষেত্রে সময় হলো আপনার 10 সেকেন্ড। কথা কি বুঝাইতে পারছি? এখন যদি আপনাকে ডাকটা এইভাবে দেওয়া দেয়, যেমন মনে করেন যে এখানে একটা বস্তু আছে, এই বস্তু মনে করেন যে 5 ms ইনভার্স 1 বেগ নিয়ে চলতে শুরু করছে, চলার পরে সে 8 সেকেন্ড চলে। 8 সেকেন্ড চলার পরে তার সে গিয়া স্থির হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? সে কি হয়ে যায়? থেমে যায়। থেমে যায়। কথা কি বুঝছেন? সে কি হয়ে যায় স্যার? থেমে যায়। কথা খুব ভালো করে বুঝেন। 5 ms ইনভার্স 1 বেগ নিয়ে কোনো বস্তু 8 সেকেন্ড চলার পরে সে থেমে যায়, তাহলে কোন বেগ নিয়ে চলতে শুরু করছেন? 5। তাহলে 5 ms ইনভার্স 1 এটা হলো তার আদি বেগ। শেষে গিয়ে থেমে গেছে, তার মানে তার শেষ বেগ 0। কোনো বস্তু চলতে চলতে শেষে গিয়ে থেমে গেলে তার শেষ বেগ 0 হয়। কোনো বস্তু স্থির অবস্থান থেকে চলতে শুরু করলে তার আদি বেগ 0 হয়। কথা কি বুঝাইতে পারছি? এগুলা খুব ভালো করে বুঝতে হবে আপনাদের। কথা কি বুঝছেন? এই হলো বিষয় আশয়গুলা। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন ব্যাগ আমার দুই ধরনের ছিল, একটা আদি ব্যাগ, একটা শেষ ব্যাগ। আমি আবারও বলছি, ms ইনভার্স 1 কিলোমিটার/আওয়ার, দুইটা ব্যাগের একক। এখন দুইটা ব্যাগের একক থেকে আমি যখন কিলোমিটার/আওয়ারে থাকবে তখন আমি অঙ্ক করতে পারবো না। কিলোমিটার/আওয়ারকে ms ইনভার্স 1 নিয়ে তারপর অঙ্ক করতে হবে। কথা কি বুঝতে পারছি? কিভাবে কিলোমিটার/আওয়ারকে নিতে হয় এগুলো আগে আমি পড়াইছি স্যার। এখন আমার বিষয় যেটা হলো আদি ব্যাগ, শেষ ব্যাগ, এই দুইটা খুব ভালো করে বুঝতে হবে। ওকে, এখন পরে দেখেন আপনার এখানে ব্যাগ দুই ধরনের হয়, এটা আমি পড়ছি। এখন ব্যাগ দুই প্রকার হয়। ব্যাগ কয় প্রকার স্যার? দেখেন স্যার, ব্যাগ হয় দুই প্রকার। ব্যাগের প্রকারভেদ বললে ব্যাগ দুই প্রকার। একটা হলো আপনার সমবেগ। সমবেগ এটাকে আবার অনেকে সুষমবেগও বলে, আবার আরেকটার নাম হলো অসমবেগ। স্যার সমবেগ কোনটা জানেন? সমবেগ মানে হলো যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন সেটাকে বলবো আমি সমবেগ। সমবেগ আমি কি বললাম স্যার? সমবেগ। সমবেগ মানে হলো, যারা খাতা নিয়ে বসছেন নোট করেন, লিখেন, কোনো বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় সমবেগ। আর সমবেগে কোনো বস্তু যদি চলে তাহলে তার আদি বেগ আর শেষ বেগ একই থাকবে। স্যার কি থাকবে স্যার? আদি বেগ ও শেষ বেগ। আদি বেগ ও শেষ বেগ একই থাকবে। কথা বুঝাইতে পারছি? সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে তার আদি বেগ আর শেষ বেগ কি থাকবে স্যার? একই থাকবে। কথা বুঝাইতে পারছি? আমি আপনাকে সমবেগের সংজ্ঞায় প্রথমে বলছি, যদি কোনো বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। কথা কি বুঝছেন? মনে করেন একটা গাড়ি আপনি স্টার্ট দিলেন, প্রথম 5 সেকেন্ডে 20 কিলোমিটার অতিক্রম করলো, পরের 5 সেকেন্ডে 20 কিলোমিটার, পরের 5 সেকেন্ডে 20 কিলোমিটার। যদি কোনো একটা বস্তু সবসময় সমান দূরত্বে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে তখন সেটাকে বলো সমবেগ। অথবা আপনি আরেকটা সংজ্ঞা মনে রাখতে পারেন, যদি কোনো বস্তুর আদি বেগ এবং শেষ বেগ একই হয় তাকে বলা হয় সমবেগ। কথা কি বুঝতে পারছি? এখন সমবেগের যদি আমি একটা চিত্র আঁকি, একটু এদিকে দেখেন স্যার। এখন একটা বক্স একটু আমি আঁকলাম, এখানে টি, এখানে ভি, এখানে 0, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে আপনি ব্যাগ দেখলেন 5, এখানে 5, এখানে 5, এখানে 5। কথা কি বুঝছেন? মানে এখন আপনি তাকায় দেখেন তো, এই যে একটা গাড়ি চলার সময় এটা দেওয়া আছে তার সময়, এটা দেওয়া আছে তার ব্যাগ। এটা সময় আমি বুঝছি কিভাবে? টি দিয়ে বুঝছি, টাইম। আর এটা ব্যাগ, ভি দিয়ে বুঝছি, ব্যাগ। কথা কি বুঝতে পারছেন? তো সময় যখন 0 তখন গাড়ির ব্যাগ কত? 5। সময় যখন 2 তখন গাড়ির ব্যাগ কত? 5। সময় যখন 4 তখন গাড়ির ব্যাগ কত? 5। সময় যখন 6 তখন গাড়ির ব্যাগ কত স্যার? 5। মানে গাড়ির আদি বেগ এবং শেষ বেগ তাকায় দেখেন তো সবগুলা সেম না স্যার? গাড়ির আদি বেগ এবং শেষ বেগ যদি একই হয় তখন সেটাকে আমি বলবো সমবেগ। কথা বুঝাইতে পারছি? আপনি সমবেগের চাইলে আরেকটা সংজ্ঞা আনতে পারেন, সময় পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তন না হয়। বেগের কি পরিবর্তন হয়েছে? সময় পরিবর্তনের সাথে সাথে যদি বেগের পরিবর্তন না হয় তখন সেটাকে বলবো আমি সমবেগ। স্যার খুব ভালো করে বুঝেন সমবেগ টপিকটা। এই টপিকটা আমার অনেক বেশি লাগবে ম্যাথ গুলা করার জন্য। এই অধ্যায়ে বক্স আকারের টাইপ, বক্স আকার, বক্স দিয়ে কিছু ম্যাথ আসে। কথা কি বলছেন? এই বক্স আকার গুলো করার জন্য আমার সমবেগটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যার সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে তার দূরত্ব নির্ণয়ের সূত্র s=vt। সমবেগে কোনো বস্তু চললে আজীবন তার দূরত্ব নির্ণয়ের সূত্র সবসময় s=vt দিব। স্যার এখানে s হলো তার সরণ বা দূরত্ব, s হলো তার সরণ বা
দূরত্ব, কথা কি বুঝছেন? আর এখানে বি হলো তার ব্যাগ, বি কি তার ব্যাগ, আর টি মানে হলো তার সময়, টি মানে কি তার সময়, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বলছি সমবেগ মানে যদি কোনো গাড়ির ব্যাগ সব সময় একই থাকে, মানে সমান সময়ে সবসময় যদি সমান দূরত্ব অতিক্রম করে, কথা কি বুঝছেন? মানে আপনি দেখলেন প্রথম 5 কিলোমিটার পথ অতিক্রম করে তার 2 সেকেন্ড লাগছে, পরের 2 সেকেন্ডে সে 5 কিলোমিটার, পরের 2 সেকেন্ডে সে 5 কিলোমিটার, কথা কি বুঝছেন? মানে সময় পরিবর্তনের সাথে সাথে যদি তার ব্যাগের পরিবর্তন না হয়, অর্থাৎ তার আদি ব্যাগ আর শেষ ব্যাগের মান যদি একই থাকে, তখন সেটা হবে সমবেগ। স্যার সমবেগটা বুঝতে পারছি, আর সমবেগে কোনো বস্তু চললে তার সূত্র হইব এস ইকুয়াল টু ভিটি। সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। ওকে, এস হলো সরণ, বি হলো ব্যাগ, টি হলো সময়। স্যার তাহলে অসমবেগ জিনিসটা কি একটু দেখেন। অসমবেগ মানে হলো সময় পরিবর্তনের সাথে সাথে যদি ব্যাগের পরিবর্তন হয়, সময় পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর ব্যাগের পরিবর্তন হয়, তখন সেটাকে বলবো আমি অসমবেগ। তো অসমবেগের আমার বক্সটা কেমন হবে আমি যদি একটু আপনাকে বুঝাই দেই, একটু দেখেন তো, একটা বক্স একটু আমি আঁকি, যে এখানে দিলাম সময়, এখানে দিলাম ব্যাগ, 0 2 4 6 8, এখানে দিলাম ধরেন 10, কথা কি বুঝছেন? এই সময় সময় শূন্য দেখলাম, সময় হলো 0, পরে এখানে দেখলাম সময় হলো 5, এখানে দেখলাম হলো 15, এখানে দেখলাম হয়ে গেল তার ধরেন আবার 8, এখানে দেখলাম হয়ে গেল 12, এখানে দেখলাম হয়ে গেল 20। স্যার একটু থাকায় এখানে দেখেন তো স্যার, সময় দেখেন, সময় কিন্তু সবসময় সমান হারে বাড়তেছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা চিন্তার কারণ নাই। স্যার একটু এখানে থাকায় দেখেন তো, এখান থেকে এখানে ব্যাগ কত বাড়ছে? 5 বাড়ছে, পরে এখান থেকে 10 বাড়ছে, পরে এখান থেকে আবার কমে গেছে, পরে আবার, মানে ব্যাগ সব সময় কি হচ্ছে স্যার? পরিবর্তন হচ্ছে। যদি সময়ের সাথে সাথে ব্যাগের পরিবর্তন হয়, সময়ের সবসময় পরিবর্তন হবে, এ নিয়ে আপনার চিন্তার কারণ নাই। আপনার মূলত ব্যাগ দিয়ে বুঝতে হবে কোনটা সমবেগ আর কোনটা অসমবেগ। যদি সবসময় যদি সবসময় ব্যাগটা সমান থাকে তার নাম সমবেগ, যদি ব্যাগের পরিবর্তন হয় তার নাম হবে অসমবেগ। মানে সময় পরিবর্তনের সাথে সাথে ব্যাগের পরিবর্তন না হলে তাকে বলবো সমবেগ, আর ব্যাগের পরিবর্তন যদি হয় তখন সেটাকে বলবো আমি সমবেগ। অসমবেগ, কথা কি বুঝতে পারছি? এখন এই জায়গায় যে আমার কথাটা, স্যার সমবেগ যে কথা, সমদ্রুতি একই কথা, অসমবেগ যে কথা, অসমদ্রুতি একই কথা। বেগ আর দ্রুতি মূলত একই বিষয়, আমি শুরু থেকে আপনাকে বলে আসতেছি স্যার। এখন সমবেগ যে কথা, সমদ্রুতি একই কথা, সুসমবেগ যে কথা, সুসমদ্রুতি একই কথা, কথা কি বুঝতে পারছেন? অসমবেগ যে কথা, অসমদ্রুতি একই কথা। সময় বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য হইলো দিকের, আর কোনো কিছুর পার্থক্য নাই, কথা কি বুঝাইতে পারছি? এতটুকু জায়গায় খুব ভালো করে আপনি বুঝেন। স্যার এই যে আমরা টপিক গুলো পড়লাম আজকের ক্লাসে, এই যে 4টা টপিক পড়লাম, এই 4টা টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক। সরণ, দূরত্ব, দ্রুতি, ব্যাগ, এই টপিক গুলো অনেক বেশি লাগবে আপনাদের, কথা কি বুঝতে পারছেন? আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে যে অধ্যায়গুলো পড়াবো প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো, সবগুলো ক্লাস আমাদের সাথে করেন, আপনারা ইনশাল্লাহ ফিজিক্সে বস হয়ে যাবেন। আমি সেই দায়িত্ব নিলাম ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে সব পড়াই দেবো, কোনো চিন্তার কারণ নেই। আপনারা শুধু ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো করেন। আপনারা ক্লাস করার সময় ফোন হাতে নিয়ে দয়া করে স্ক্রল করবেন না। যেমন আপনি টিকটকে গিয়ে টিকটক দেখা শুরু করবেন না ভাই, রিলস দেখা শুরু করবেন না। এইগুলো ক্লাস করার জন্য আব্বু আম্মুর কাছ থেকে ফোন ছাড়া নিলেন, নিয়ে আপনি রিলস দেখা শুরু করলেন, এটা কিন্তু ভাই হবে না। এটা করলে কিন্তু আপনার নিজের জীবনে নষ্ট হয়ে যাবে, কথা কি বুঝাইতে পারছি? তাই আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না। ক্লাস আমরা 2টা লেকচার নিছি, আর একটা লেকচারের মাধ্যমে আমরা এই অধ্যায়ের বেসিকটা পড়ানোর চেষ্টা করব, তারপরে আমরা গাণিতিক অংশ পড়বো, সৃজনশীল পড়বো, কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম, ক্লাসটা অনেক বড় হয়ে যেতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।